প্রিয় দর্শক, ইউএসসি নিউজ অনলাইন ডট কম অন্যতম আয়োজন ইউএসসি নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগতম সেলিম। আজ ইউএসসি নিউজ অনলাইনের 920তম পর্ব। এই পর্বটি যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শওকত আলী, ওদেশি যুক্তরাষ্ট্রের সভাপতি সুব্রত বিশ্বাস এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন আজাদ, আপনাদের সবাইকে স্বাগত। আমি থ্যাংক এখন ইউ ভাই। আজকের বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং আসন্ন সংসদ নির্বাচন, আমরা এই দুইটি বিষয় নিয়ে কথা বলবো। আমি প্রথমে ডক্টর শওকত আলীকে দিয়ে শুরু করতে চাই। তিনি বাংলাদেশ ঘুরে আসছেন, বাংলাদেশের অনেক বেশি খোঁজ খবর রাখেন, বর্তমান সরকারের অনেক কিছুই খবর রাখেন এবং ডক্টর ইউনূসের তিনি অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত ছাত্র ডক্টর ইউনূস। ডক্টর শওকত আলী, আপনি শুরু করবেন। অন্তর্বর্তী সরকার কেমন চলছে, দেশের অবস্থা কি, আপনি দেশ থেকে ঘুরে আসছেন সম্প্রতি? জি, সালাম আলাইকুম। আমার ছবিটা আমি দেখছি না, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে, খুব সুন্দর। আচ্ছা, ভেরি গুড। অনেকদিন পর আমি সুব্রত দাকে পেয়ে খুশি হলাম। থ্যাংক ইউ দাদা। প্রায় বছর দেড় 2-3 বছর আগে প্রায় বহু প্রোগ্রাম আমরা একসাথে করেছি। সেলিম ভাই সবসময় আমাদের ডেকেছেন। আহ শামসুদ্দিন ভাই তো বহু পুরনো মানুষ, প্রোগ্রাম বহু করছে, কিন্তু হঠাৎ জন্য উনি কোথায় হারিয়ে গিয়েছিলেন, পাওয়াই যায়নি অনেকদিন। আবার ফিরে আসছেন, আমি খুশি হলাম। মেনি থ্যাঙ্কস। আর সেলিম ভাইয়ের ব্যাপারটা হলো, আমরা উচিত ছিল জিনিসটাকে আরো কন্টিনিউ করার, ঠিক আগের মতো। আপনি আগে খুব পপুলার ছিলেন, এখনো আছেন, কিন্তু কন্টিনিউ আসলে করলে আরো প্রোগ্রাম অনেক সুবিধা হতো। হ্যাঁ, অনেক কম করি এটা। সুবিধা হতো, রাই। হুম, যাই হোক, এনিওয়ে, বিষয়টা হচ্ছে, ইট ইজ কারেক্ট। আমি বেশ কয়েকবার গিয়েছি, কারণ আমি 10 বছর 12 বছর তো দেশে যেতে পারিনি বিভিন্ন কারণে। তো এবার যে আমি অনেকগুলো প্রজেক্ট করেছি, এর আগেও কথা হয়েছে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, যাত্রী ছাউনি, রাস্তাঘাট, এগুলো অনেক আগে থেকেই করতাম। মাঝে কিছু বন্ধ হয়ে গেছিল, আবার শুরু করেছি। তো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, যেটাই আপনি বলেন, বিপ্লবী সরকার কেউ কেউ বলে থাকে, গিভেন দি কন্ডিশন, তারা যেটা করছে একেবারে খারাপ না। আমরা হয়তো আশা করছিলাম যে আরো ভালো করা যেত বা সুযোগ ছিল, কিন্তু সাম রিজন সেটা হয়নি। হাওবার একটা ইলেকশন হোক 12 তারিখে, যে নতুন যে ইলেকশন একটা হবে, আশা করি যেটা শান্তিময় পরিবেশে একটা ইলেকশন হবে। মানে সরকারের ইলেকশনে কার্যক্রমটা যদি একটু বলতেন সংক্ষেপে, দেশ যে কেমন চললো এই পরিবর্তনের পরে? অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, কেমন দেখলেন? দেশের কার্য, দেশ কেমন চালাচ্ছে? না না, কোনো কোনো ক্ষেত্রে তো তারা খুবই ভালো করেছে। ডোমেস্টিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসনিক দিকগুলো যেটা আমি দেখি, সেগুলোতে অনেক দুর্বলতা রয়েছে, যেটা আমরা আশা করিনি। আর একটু স্ট্রং হলে খুব ভালো হতো। এর জন্য আমি স্যারকে দোষারোপ না করে, আহ মেনলি দোষারোপ করা যায় তার যে অ্যাডভাইজার যারা আছে, সব ডিপার্টমেন্টেই। কারণ এদের কোনো ভূমিকা কখনো কোনো বিষয় ছিল বলে আমার মনে হয় না। এদেরকে হঠাৎ করে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা সেখানে বসে গেছে। এবং আমার ধারণা হয় যে স্যার যে মেজাজ মর্জি বা পার্সোনালিটি, যেটা আমি পার্সোনালি জানি, আমার মনে হয় অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, আমি চিফ অ্যাডভাইজারের সাথে অন্যান্য অ্যাডভাইজারদের খুবই ডিসকানেক্ট এবং ডিস্টেন্স রয়েছে। ফলে ডে টু ডে অপারেশনের জন্য আমার মনে হয় যে তাদের প্রতি কি ধরনের নির্দেশ আছে আমি জানি না। আমি নিজেও যমুনাতে গিয়েছি, তাতে আমার এই একটা ধারণা হয়েছে। মানে আর সমন্বয়ের যে অ্যাডভাইজারদের, বিষয়টা, সমন্বয়টা কি একটু গ্যাপ দেখছেন? হ্যাঁ আমি তাই মনে করছি। তা না হলে আপনি দেখেন যে যত গোলমাল হলো, এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় 1-150 লোককে মারা হয়েছে, অথচ সেনাবাহিনী সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ভেরি স্যাড যে আমি যখন কয়েকবার গেলাম দেশে, হুম, হুম। আমি কোনো জায়গায় মিলিটারিকে দেখিনি। থানাগুলোও প্রায় অরক্ষিত ছিল।
অনাচার যার পরেই হোক না কেন, কথার কথা যে এখানকার বিএনপি লোক যদি এখন যারা বলে যে আমি 17 বছর নিগৃহীত ছিলাম, এখন আমি মারামারি শুরু করলাম, সেটা তো সঠিক হয় না। আমি বহুবার বলেছি টু মিস্টেক ক্যানট মেক এ রাইট। তো তার ব্যাপারে থানা প্রশাসনের যে একটা ভূমিকা ছিল, সেখানে আমি বহু থানা, কমপক্ষে 4টে থানা ভিজিট করেছি, কথা বলেছি, ডিসি সাহেবের সাথে কথা বলেছি। আমি দেখছি বিগ ডিসকানেক্ট এখানে। ঠিক কোঅর্ডিনেশনের অভাব রয়ে গেছে, কোনো কোঅর্ডিনেশন নাই, ইনকারেজ নাই। সেন্ট্রালাইজড যে পাওয়ার অথরিটি একদম সেন্টার থেকে তৃণমূল পর্যায়ে যেভাবে যাওয়ার কথা ছিল উইথ ডিসিপ্লিন, আমি তা দেখিনি। আবার ফরেন পলিসি ক্ষেত্রে আমি যদি দেখি, তো কিছু সাফল্য সেখানে অবশ্যই আছে। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি আমরা পেয়েছি, সেদিক দিয়ে কিছু ঠিক আছে। হাওবার ফরেন পলিসিতে ফরেন কান্ট্রিজ গুলো বা এম্বাসি গুলোতে যেভাবে দক্ষ লোকের দরকার ছিল, হুম হুম সেগুলো আমরা দারুণ অভাব দেখেছি। তহিদ হোসেন সাহেবের সাথে আমি নিজেও কথা বলেছি যখন উনি আসছিলেন নিউ ইয়র্কে। তাতে দেখেছি যে উনিও খুব স্ট্রং লিডারশিপের দারুণ অভাব আমি তার ভিতরে দেখেছি। সো এখানে আপনার প্রত্যেক ডিপার্টমেন্টের নিয়ে তো আলাপ করা যায় না। হুম স্বরাষ্ট্র হুম। মন্ত্রণালয় যদি আপনি দেখেন, আমি আমি কিন্তু সাইড টক কানে আসছে আমার, যাই হোক। হ্যাঁ, তো আজাদ ভাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজাদ যদি ভাই দেখেন, একটু আপনাকে স্বরাষ্ট্র আজাদ ভাই কি দেখা যাচ্ছে না পুরোপুরি? হ্যাঁ, দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, আর একটু একটু সাইলেন্ট করে এখানে যদি কথা, ওদিকে কথা শব্দ আছে আর কি। হ্যাঁ, ওকে, জি। হ্যাঁ, তো শওকত ভাই এখন এই জিনিসগুলো আমি আমি লক্ষ্য করছি যেটা খারাপ। তারপরেও তারা যেটা নির্বাচন দিয়েছে, সবাইকে ডেকে নিয়ে আরেকটা, দেখছে। শওকত ভাই, আর আপনার বিষয়টা একটু বললেন না, আপনি অর্থনীতিবিদ হিসেবে অর্থনৈতিক অবস্থাটা বলবেন না একটু? না, অর্থনীতির অবস্থা যে খুব ভালো তা বলবো না। আপনার ইনফ্লেশন এখনো প্রায় নাইন আর অ্যান্ড হাফ অনেকে মনে পার্সেন্টে করছিলেন রয়েছে। ডক্টর শওকত আলী ওইখানে কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই অন্তর্বর্তী সরকারের। না 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 না, আমি ভূমিকা কেন রাখবো? আমি দ্বৈত নাগরিক, এখানে আছি, ভালো আছি। আমি তো বলেছিলাম যে স্যার চিফ অ্যাডভাইজার, আর আমরা পুরো 20 কোটি মানুষই আমরা অ্যাডভাইজার তার। প্রথম দিকেই আমি এটা বলেছিলাম, কারণ এই সরকারের ব্যর্থতা মানে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাওয়া। এটা ভাইরাল হয়েছে সারা বাংলাদেশে, সবাই জানে, ইট ওয়াজ মাই ওয়ার্ড। কিন্তু স্যার ব্যর্থ হয়েছে সেই জিনিসগুলো কর্ণপাত করতে। ফলে উনি একটা গ্রুপ যে নিয়েছেন, এই হুম হুম গ্রুপের বিচার বিবেচনা ক্রাইটেরিয়া উনি নির্ধারণ করবেন, এবং দায়িত্ব তার। তাকে আমরা বাড়ি থেকে সাহায্য করেছি। উনি সব টক শো দেখেছেন, নিউ ইয়র্কে আসলে একটু কথা হয়েছে, আলাপ হয়েছে, দ্যাটস অল। আমি এর বেশি কিছু এক্সপেক্টও করিনি। আমি যেটা এক্সপেক্ট করছিলাম, যেহেতু আপনারা সবাই জানেন যে স্যারকে আমরা বহু রিকোয়েস্ট করেছি আন্দোলনের সময়, যে স্যার আসলে, এক্সকিউজ মি, যে স্যার আসলে যে আরো ভালো হবে, সুন্দর হবে। কিন্তু আনফর্চুনেটলি ইট ডিড নট ম্যাটেরিয়ালাইজ দ্যাট ওয়ে। আপনি যদি বলেন যে বিডার বলে যে একটা সংগঠন করা হলো আশিকি দিয়ে, একটা ইয়ং ছেলে, টোটালি ফেলোর আমি বলবো, ইকোনমিক রিজন। কারণ হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে, ঢাকাতে বড় অনুষ্ঠান করা হয়েছে, কিন্তু আমি যখন আশিকের সাথে কথা বলেছি এ ব্যাপারে, সে আমাকে বলেছে যে আমরা কমিটমেন্ট পেয়েছি $350 মিলিয়ন। আমি খুবই অবাক হয়েছি যে এত বড় অনুষ্ঠানে 350 মিলিয়ন, এটা কিছুই না, তাই হুম না? আমাদের জিডিপি গ্রোথ, আমাদের টোটাল জিডিপি সাইজটা হলো 475 বিলিয়ন। তো 475 বিলিয়ন হচ্ছে $500 বিলিয়ন অলমোস্ট। হুম হুম। তো সেখানে 350 মিলিয়ন হলে এত ডাকডোল বুঝিয়ে, আমি মনে করি এটা ফেলিওর একটা গেছে। দ্বিতীয় কথা, যখন স্যার এখানে 12 জন অ্যাডভাইজার নিয়ে আসলেন, আপনি ছিলেন সেখানে, হুম হুম। এনআরবি কানেক্ট বলে জি। যে কাণ্ডটা করলেন, সেটা নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম যে এটা সঠিক না। কারণ প্রবাসী মানুষদের এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইনভেস্টর, এখানে প্রফেসর আছে, আমাদের ভালো ভালো ইনভেস্টর আছে, ব্যবসায়ী আছে, তাদেরকে কথা বলার একটা সেগমেন্ট দেওয়া উচিত ছিল, যে তারা কি মনে করে। যুক্তরাষ্ট্র থেকে আপনি দেখেন রেমিটেন্সের দিক দিয়ে আমরা গত 4-5 বছরে আমরা কিন্তু সবচেয়ে এগিয়ে আছি। তাহলে আমাদের ইনভেস্টমেন্টের অপরচুনিটি কি, সমস্যাটা কি, এটা সরাসরি স্টেজে যে বললে তারপরে কোশ্চেন অ্যান্সার করা যেত। তা না করে দু একজন লোককে উল্টো পাল্টা কোশ্চেন করা হলো, তারা হয়তো ইনভেস্টমেন্ট বা অন্যান্য বিষয় নিয়ে কিছুই জানে না,
তো সে ব্যাপারে উল্টো পাল্টা প্রশ্ন করে, ওয়েস্টিং টাইম এবং হিউজ অপরচুনিটি। তা আমি মনে করি যে ইন জেনারেল সরকারের সাফল্য আছে, কিন্তু মিসড অপরচুনিটি, যে সেখানে তাদের সুযোগ ছিল, ইচ্ছে করলে তারা আরো অনেক কিছু ভালো করতে পারতো। অনেক উদাহরণ আমি দিতে পারি, সব ক্ষেত্রে তো বলা যাবে না। তো জি জি। অনেকগুলো ক্ষেত্রে তাদের প্রবলেম, লিমিটেশন আছে। এই অবস্থায় নির্বাচন হবে, আচ্ছা, আমি আশা তাহলে করি আমরা একটা, নির্বাচনটা পরে সেগমেন্টে বলবো, এখন একটু আচ্ছা, সরকার নিয়ে একটু তো কথা আবার আশা আপনার করে কাছে হোপ ফর দি জি, বেস্ট। আমরা জি, আশা করি যে বাকি দিনগুলো একটু সুন্দরভাবে যাক, যাতে দেশের মানুষগুলো অন্তত আমরা মুক্তি পাই, আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই। জি। অনেক ধন্যবাদ শওকত, আবার আপনার কাছে আসবো। সুব্রত বিশ্বাস, সুব্রত আপনি বলবেন বর্তমান সরকার নিয়ে যদি আপনার বিশ্লেষণ, আমরা ডক্টর শওকত আলীর কথা শুনলাম। না, আমি আসলে শওকত ভাইয়ের সাথে একমত হতে পারছি না এই কারণে, এই যে প্রথমত হলো এই সরকার যে কি কি অর্থনৈতিক কি করবে বা কি কোন কোন প্রোগ্রাম কি করবে, এই দায়িত্ব এই সরকারের না। এটা যেগুলা করছে এটা অনধিকার চর্চা করা হয়েছে। উনি তো একটা মূলত উনি তো কিছু ওই যে যেটা যে মেটিকুলাস প্রোগ্রাম, সেই মেটিকুলাস প্রোগ্রামের কিছু পরিকল্পনা নিয়ে উনি সামনে আসছে। ঘটনাটাও ঘটছে যে এই সরকার আসার পেছনে একটা মেটিকুলাস পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা অনুসারে ঘটনা ঘটেছে। এবং উনি যখন আসছেন, আপনি খেয়াল করবেন যে উনি যখন প্যারিস থেকে, উনি তো আর আগের থেকে যদি না বা তার সাথে কথা না থাকতো, ওনাকে যখন বলা হলো, ধরা হলো যে উনি আসবেন, উনি চিফ হবেন, উপদেষ্টা হবেন, এই প্যারিস থেকে সে রওনা দেওয়ার আগেই বলে দিলেন যে উনি সেভেন সিস্টার ওইটাকে মানে আপনার কি করবে, মানে বেহাল অবস্থা করে ছাড়বেন উনি। হ্যাঁ, এই কথাটা আপনার চীনে গিয়া বলছেন উনি, আবার ওই যে কি বলে থাইল্যান্ডে গিয়া বলছেন এটা। আচ্ছা, তারপরে উনি উনি বলছেন যে 71-এর যে যেটা উনি নিগেট করে দিবেন। হ্যাঁ, নিগেট করেন, এবং সেই কাজগুলোই উনি এবং ওনার দলবল নিয়ে উনি যাদেরকে নিয়ে শুরু করছিলেন সেই কাজটাই করছেন। কি কাজটা করছেন? শুরুতেই উনি মুক্তিযুদ্ধের যে স্থাপনা ছিল, ভাস্কর্য ছিল, যেটা সেটা তো ধ্বংস করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কি কি দরকার ছিল বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙ্গার? একবার তো বাংলা শেষ পর্যন্ত এই যে ইদানিং যে আবার যে একেবারে মানে বুলডোজার দিয়ে নিয়ে করা হলো, এই উদ্দেশ্যটা কি? তারপরে উনি যেদিন যে ইয়েটা ভাঙ্গা হয় বঙ্গবন্ধুর বাড়িটা, এটা তো জাতীয় সম্পদ। আমি আওয়ামী লীগ করি না, বঙ্গবন্ধু ইতিহাসের একজন নায়ক। তো উনি উনার বাড়ি ওইটা একটা ঐতিহাসিক অনেক নিদর্শন সেখানে। সেখানে আপনি যেদিন এই ঘটনাটা ঘটে, উনি উনি কি কোনো 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 তার কোনো বহিঃপ্রকাশ, কোনো বিবৃতি বা কোনো ভূমিকা দেখা গেছে? না, দেখা যায় না। কারণ উনি আসছেনই সেই মেটিকুলাস প্রোগ্রাম নিয়ে। এইখানে এইখানে এই যে এরপরে কি করছেন আপনি দেখেন, আপনি এই যে এখন তাদের ইয়ের শুরুতে আসার পরে কি করেছে যে আপনার অ্যাডমিনিস্ট্রেশনে, বিশেষ করে ধরেন বিচার বিভাগে মব বাহিনী পাঠিয়ে সেখানে কত 63 না কতজন আপনার বিচার বিভাগের বিচারপতিদের সরিয়ে দেওয়া হলো। আপনার প্রধান বিচারপতিকে কিভাবে সরিয়ে এবং ইয়েকে বসানো হলো? এই ঘটনাগুলো এই মেন্ডিকুলাস প্রোগ্রামের মাধ্যমে এই কাজগুলা করা হয়েছে। আপনি আপনি এই যে তারা যে আপনার কি বলে জাতিসংঘের যে এই যে আপনার মানবাধিকার ইয়ের থেকে যে রিপোর্ট, আমার দেশের আমার সরকার বা যারাই আছে, যে সরকার হোক যাই হোক, যে উপদেশ, তা আমার সরকার সেখানে হিসাব দিয়েছে যে 600 থেকে 800 লোক মারা গেছে। সেখানে সেখানে বাইরে দিয়েছে এই যে রিপোর্ট, সেই রিপোর্ট তো অন্যের কাছ থেকে, আমার কাছ থেকে আর বিভিন্ন সোর্স থেকে নিয়ে আসে রিপোর্ট দিচ্ছে। আর আমার সরকার যেটা দিয়েছে, সে এই বিয়েতে ভূমিতে থাইকা, এখানে থাইকা সে রিপোর্ট দিছে। সেখানে সেগুলো হচ্ছে 1400। তো এইগুলো তো এটা এটা একটা পরিকল্পনা, একটা বানানো সাজানো এই ঘটনাগুলা ঘটছে। তারপরে আপনি দেখেন, আপনি আপনি তাদের কাজকর্ম, আপনি 5 তারিখ ঘটনা ঘটলো, 5 থেকে 8 তারিখ 8 আগস্ট পর্যন্ত 4 দিন কোনো সরকার ছিল না। কি হয়েছে বাংলাদেশ ইয়েতে? সমস্ত সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়েছে, আহমদিয়া তারপরে কাদিয়ানি, তাদের উপরে আক্রমণ হয়েছে। 400টার উপরে থানা ধ্বংস করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই যে রিপোর্ট 1400 বা 800 যে হত্যা, তার মধ্যে যে
3,000 না 3,500 পুলিশ হত্যা করা হয়েছে, তার কোনো হিসাব আছে? নাই। এগুলাকে ওই যে আপনার বঙ্গবন্ধু হত্যার পরে যে এমডেনিটি করা হয়েছিল, এভাবে এমডেনিটি করে এগুলাকে দিয়ে হচ্ছে যে এগুলোর বিচার করা যায় না, এগুলো কোনো ইতে আসবে না। এটা তো পরবর্তী সরকার যখন সংস্কার করে তখনও তো এই ঘটনাগুলা এইভাবে অ্যাভয়েড করা, এগুলো বলছে এগুলা হিসাবে আসবে না। তো এই তো তাদের ইয়ে। আমি তাদের কাছ থেকে আশা করি, আমি তো আশা করি না, আমি তাই এই সরকারের কোনো আশা করি না। তারপরে আর এই আরো তো আছে, এই কি কি করছে আমার সমস্ত এই 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ আসছে। সেই দেশকে দেশে আমার পোর্ট বন্দর সবগুলো আজকে বিদেশের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। আমার এখানে করিডোর দিয়ে এখানে ইয়ে দেয়া, সেখানে একটা প্যালেস্টাইনের মতো একটা যুদ্ধের অবস্থা সৃষ্টি করা হচ্ছে। আমরা কি তাই এর সাথে যুদ্ধ করব? আজকে প্লেন কেনা হচ্ছে, আজকে আমরা ড্রোন ইয়ে করা হচ্ছে, কার সাথে যুদ্ধ করবো? ইন্ডিয়ার সাথে। আমরা তো 71-এ যুদ্ধ করছি তো ইন্ডিয়াকে নিয়ে। আমরা আমাদের শক্তি তো আমরা দেখছি। আপনি এইখানে আপনি ইয়ে ফকত ভাই ইকোনমিক কথা বলছেন, ইকোনমি কোথায় আপনার? ইয়ে গার্মেন্টস তো ধ্বংসের পথে, কোথায় দাঁড়িয়েছে? নাই তো ইকোনমি। যাই হোক, আমার মুদ্রা কথা হইলো এই যে সরকারকে আমি প্রত্যাশা করি না তারা একটা জোরজবরদস্তি করে মেটিকুলাস প্রোগ্রামে, সেটা বাইরের শক্তি দেওয়া হোক, আর্মির শক্তি দেওয়া হোক, যেভাবে হোক তারা এই হাসিনার বিরুদ্ধে দুষ্কৃতি সবই আছে, ঠিকই আছে, কিন্তু প্রসেস এটা তো কোনো প্রসেস ছিল না, এটা তো পথ না যেভাবে ইয়ে করতে হবে। আজকে একটা অনিশ্চিত একটা বিয়ের দিকে দেশকে নিয়ে যাওয়া হচ্ছে একটা। আমি আমি এই সরকারের কোনো আশা করি না, তাকে আমি কোনো সাপোর্টও করি না, এবং তার কাছ থেকে সে যে কোনো উন্নতি করছে বা ইয়ে করছে আমি সেটা আমি আমি এটা মনে করি না। আমি মনে করি এই মুহূর্তে আমি মনে করি যে ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনেও যে দুইটা দল আছে, জামাত জামাত দাদা ইলেকশন নিয়ে এবং আমরা বলবো বিএনপি। একটু পরে, আর পরের সেগমেন্টে আমি কথা শেষ বলবো। করে দিচ্ছি দাদা, জি। এক সেকেন্ড। তো আজকে যে যারাই থাক, যে দলগুলোই থাক, এখানেও প্রশ্ন তো সেই জায়গায় কোনোভাবে যে কোনো ভাবে একটা ইলেকশন হোক, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক, এরপরে দেখা যাবে কি হয়। জি, আমি অনেক তারই ধন্যবাদ। অপেক্ষায় আছি। ধন্যবাদ। জি দাদা, অনেক ধন্যবাদ আবার আসবো আপনার কাছে। শামসুদ্দিন আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি। আজাদ ভাই, একদম সংক্ষেপে বলতে হবে, কারণ ওনারা দুইজনে অনেক কথা বলে ফেলছে, এরপরে আপনি নতুন কিছু বলবেন আশা করছি। থ্যাংক ইউ শওকত ভাই। আসলে আমিও আর গত 14 মাসে আর কোনো টক শো করি নাই। একদিন বোধহয় করছিলাম তাহের ভাইয়ের সাথে, আর করি নাই। অনেকে আমাকে কল করছে, আমি ইচ্ছা করি জয়েন করি নাই, কি আর বলবো বুঝছেন না। যাও, অনেকদিন পর আপনি কল করছেন। আর তাছাড়া শওকত ভাই আমাদের সিনিয়র, আই ডু রেসপেক্ট হিম, উনি আছেন, সেই জন্য আমি আসছি। সুব্রত দা তো আছে, অনেক পুরানা মানুষ, আমার সাথে খুব ক্লোজ একজন জি, মানুষ। থ্যাংক ইউ ভাই। যাই হোক, প্যানেলে আপনারা ভালো দুইজন মানুষকে আনছেন, আলোচনা করতে সুবিধা হবে। শওকত ভাই অবশ্য খোলামেলাভাবে না বললেও তিনি টোটাল বিষয়টা পর্যবেক্ষণ বা অবজারভেশন করার সক্ষমতা রাখেন। এই জন্য উনি কিছুটা ধারণা দিয়েছেন এই দেশের আর্থসামাজিক অবস্থা নিয়ে, অর্থনীতি নিয়ে, যেহেতু উনিও নিজে একজন অর্থনীতির শিক্ষক। যা ডক্টর ইউনূস আমারও শিক্ষক, আমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। হ্যাঁ, আমার সাবজেক্ট ছিল রাজনীতি বিজ্ঞান, এবং আমার সাবসিডিয়ারি ছিল ইকোনমিক্স অ্যান্ড হিস্ট্রি। যা হোক, একজন নোবেল লরিয়েট হিসাবে আমাদেরও প্রত্যাশা ছিল যে আপনার শিক্ষক এখন একই, মানে চিরাঙ্গের, ওনার বাড়িও তো আপনার, হ্যাঁ আপনাদের অঞ্চলের মানুষ। হ্যাঁ জি চিটাগাং। হ্যাঁ, না বললাম তো ঠিক আছে। সরকার উৎখাত তো উনি করেন নাই, ঠিক আছে। সরকার উৎখাত করছে কে? সরকার উৎখাত করছে সরাসরি বাইডেন, এবং বাংলাদেশে তার এজেন্ট হলো কে? পিটার হাস, এবং বাংলাদেশের এনজিও গুলা, যারা মার্কিন সমর্থনপুষ্ট, মার্কিন টাকা খাইয়া জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে যারা লালন করেছে,
এবং যাদেরকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে ইউএস এইডের ফান্ড থেকে। এই এই আন্তর্জাতিক শক্তি, বিশেষ করে আমেরিকা, তার ডিপ স্টেট প্ল্যান থেকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে হটিয়ে বাংলাদেশকে একটি জঙ্গিবাদী, একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করেছে। এবং আমার যেটা অ্যাসেসমেন্ট, আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেবের মতো একজন দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ কোনোদিন জঙ্গিবাদকে, মৌলবাদকে সমর্থন দিতে পারেন না। উনি ক্ষমতায় বসে হি ইজ আনডান, হি হ্যাজ নো কন্ট্রোল। পুরা দেশটাকে জঙ্গি, মৌলবাদী এবং বিএনপির সন্ত্রাসীরা দখল করেছে। আমরা গত 14 মাসে এদের সন্ত্রাস আমরা দেখেছি। মানব সভ্যতার ইতিহাসে বর্বরতার যে নিকৃষ্টতম উদাহরণ, সেটা তারা করেছে গত 14 মাসে। দিস ইজ নট পলিটিক্স, দিস ইজ নট দ্য পার্ট অফ সিভিলাইজেশন। আমরা কত অসভ্য, কত বর্বর হতে পারি। একটা মানুষকে মেরে গাছের সাথে লটকিয়ে আগুন ধরায় দেওয়া হয়েছে, আগুন জ্বালিয়ে পেট্রোল দিয়ে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে। আমরা এমন দৃশ্য দেখেছি। আমরা দেখেছি একটা ছেলেকে মাইরা গাছের সাথে বাঁধা কুকুর লেলিয়ে দেওয়া হয়েছে, কুকুর দিয়ে কামড়ানো হয়েছে তাকে। ইজ ইট হিউম্যানিটি? আপনার যদি হিউম্যানিটি না থাকে, আপনার কিসের গণতন্ত্র, কিসের সভ্যতা, কিসের সোসাইটি, কিসের সমাজ? আমরা কত বর্বর একটা নারীকে, কত অসংখ্য নারীকে দর্শন করেছে জঙ্গিরা, জামাত, বিএনপি সন্ত্রাসীরা। বলার এক মেয়ে, উফ, আমি এই দৃশ্য দেখে আমি কান্না করি। মানুষ কত নিষ্ঠুর হতে পারে, কত জঘন্য হতে পারে, একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আমি এখানে লিখে রেখেছি, বুঝছেন? দেখেন, বলার এক নারী, সে কথাগুলো শুনেন। সে বলছে কি, বাবা ডেকেছি, ভাই ডেকেছি, কেঁদে কেঁদে আত্মরক্ষা করতে চেয়েছি, থামেনি দর্শকেরা, পায়ে ধরে কান্নাকাটি করেছি। তারপরও দর্শকদের দর্শন থেকে আমি নিজকে রক্ষা করতে পারিনি। বাড়িতে এসে 2 বার আত্মহত্যা করতে চেয়েছি, পরিবারের দিকে তাকিয়ে আত্মহত্যা করতে পারিনি। এই কান্না বলার এক অসহায় স্ত্রীর। স্বামীকে গাছের সাথে বেঁধে 4 লাখ টাকা চাঁদা দাবি করে শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ ও তার সাঙ্গপাঙ্গরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে SS5 আর লোহার রড দিয়ে ফিটিয়ে রক্তাক্ত করে জখম করে ওই নারীকে। আবার ওই দর্শিতা স্ত্রী স্বামীকে সারিয়ে আনতে গেলে আবার তাকে একটি অন্ধঘরে আটকিয়ে পালাক্রমে আবার দর্শন করে ফরিদ উদ্দিন ও আলাউদ্দিন নামের বিএনপির ওই সন্ত্রাসীরা। পরে ঘটনাটি কাউকে না বলা সত্ত্বে ওই নারীকে ছেড়ে দেওয়া হয় স্বামী সহ। দিস ইজ দ্য সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি, and this state is under the leadership of Dr. Yunus. It's shame for us. এটি আমাদের জন্য খুব লজ্জার। আপনি দেখেন, আজকে এই ডক্টর ইউনূস স্যার, আমি তার প্রতি মানে অশালীন বক্তব্য দিব না। এই ইউনূস স্যারের মতো একজন মানুষ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে আজকে বাংলাদেশের জঙ্গিরা, আজকে বাংলাদেশের বিএনপি সন্ত্রাসীরা ওই বুলডুজার ভাড়া করে জাতির পিতা বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়িটি ভেঙে তছনছ করে দিয়েছে। এবং সেখানে তারা জেডি ড্যান্স অর্থাৎ উদাম নৃত্য করে। বাংলাদেশের পুলিশ নির্বিকার শুধু তাকিয়ে আছে, বাংলাদেশের সেনাবাহিনী তাকিয়ে তাকিয়ে দেখছে, কেউ কোনো কথা বলার সাহস নাই। এই হলো বাংলাদেশের আজকের চিত্র। আর সর্বশেষ এটাই বলবো যে বাংলাদেশ যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, তিনি যে উন্নয়ন, তিনি যে অগ্রগতি,
তিনি যে ডেভেলপমেন্ট এই দেশ এবং জাতির জন্য করে গেছেন, এটি দৃশ্যমান, এটি লুকানোর কিছুই নাই। এত কাণ্ড জ্ঞানহীন উপদেষ্টা মণ্ডলী, যারা জীবনে কোনদিন রাজনীতি করে নাই, সমাজনীতি করে নাই, কোনো ভদ্রলোককে দেখাও নাই ওরা, আজকে তারা বলে যে পদ্মা সেতু করার কারণে চাউলের দাম নাকি 20 টাকা বেড়ে গেছে। কি ননসেন্স! সে জীবনে কোনোদিন আমার মনে হয় স্কুলেও যায় নাই, স্কুলের বারিন্দাতেও যায় নাই। তো এরা যদি দেশ চালায় তাহলে আজকে দেশের কি অবস্থা? আজকে দেশের ইয়ে কত? আজকে আজকে সর্বশেষ যে পরিসংখ্যান, আওয়ামী লীগ সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা। 2 লক্ষ কোটি টাকা। তখন সারা দেশের মানুষ চক্ষু চরক গাছ। 2 লক্ষ কোটি টাকা শেখ হাসিনা ঋণ করেছে, আর এত উন্নয়ন করেছে। এই উন্নয়নের কথা ওরা চোখে দেখে না। এই উন্নয়ন, ওরা এত অন্ধ, ওরা এত অশিক্ষিত, বর্বর, প্রতিহিংসা পরায়ণ। আজকে বাংলাদেশের ঋণ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 23 লক্ষ কোটি টাকা। 23 লক্ষ কোটি টাকা। Now, I ask those people, why you don't ask Dr. Inus, what did you do with those money? What you did? গত 15-16 মাসে you did nothing. So, আজকের এই বাংলাদেশে আজকে নির্বাচন, আজকে দেখেন আওয়ামী লীগকে আমরা নির্বাচন করতে নির্বাচন নিয়ে দেওয়া কথা বলবো আজাদ হয়নি। ভাই। এবং বলা হচ্ছে ওই স্বরাষ্ট্রমন্ত্রী একটা অশিক্ষিত, বর্বর, আনসিভিলাইজড। সে বলে কি, যেখানে আওয়ামী লীগ পাবে তাকে দৈরা ফিটা জেলে ঢুকাইবা। দেশটা কি তোমার বাবার? দেশটা আওয়ামী লীগ স্বাধীন করেছে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে বলে তুমি মেজর জেনারেল হয়েছ, না হয় তুমি রাস্তার ফকির থাকতা, তুমি রাস্তায় ভিক্ষা করতা। এই জাহাঙ্গীর আলমের মতো তোমরা যারা আছো, জাতির পিতা বঙ্গবন্ধু এই দেশটাকে স্বাধীন করেছে বিদায় তোমরা স্বাধীন দেশের সেনাবাহিনীর কর্মকর্তা হয়েছ। আর না হলে তোমরা ও পাকিস্তানের আন্ডারে, ও পাকিস্তানের সাহেবদের ঘরে চাকরি করতে আর কাপড় চোপড় ধুইতে, এর চেয়ে বেশি কিছু করতে পারতে না। আজকে তোমরা পাকিস্তানের সাথে বিরোধ করো, পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করো। ও পাকিস্তানের গোয়েন্দারা বাংলাদেশে আসি তোমাদেরকে ট্রেনিং দেয়। এখন পাকিস্তানের সাথে প্লেন আসা যাওয়া চুক্তি করেছ। দিস ইজ ব্লাডি পলিটিক্স। যারা আমার 24 লক্ষ 3 লক্ষ মা বোনকে দর্শন করেছে, যারা আমার 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, ওই ব্লাডি পাকিস্তানের সাথে আজকে আমাদের সখ্যতা, রাষ্ট্রীয় সম্পর্ক বিল্ড আপ করতেছে। হোয়াট ইজ ননসেন্স পলিটিক্স দিস ইজ। ধন্যবাদ দাদু, আবার আপনার কাছে আসবো। যে শওকত ভাই, দুজনের কথা শুনলেন, এই বিষয়ে যদি একটু বলেন এবং নির্বাচন নিয়ে কথা বলবেন, আসন্ন নির্বাচন। না, এখানে তো আজাদ ভাই খুব ইমোশনাল হয়েছেন, স্বাভাবিক। তিনি একটা দলের সাথে সরাসরি সংশ্লিষ্ট। আমাদের দাদাও বলেছেন তার একটা বামপন্থী চিন্তাধারার নিরিখে। আমি মনে করি সবই ঠিক আছে। এটা স্বাভাবিক, এটা গণতান্ত্রিক পরিবেশ, এই ধরনের আলাপ আলোচনা হওয়াটাই উচিত ছিল। আনফরচুনেটলি 16-17 বছর দাদা, আমরা শওকত ভাই, আপনার দাদা কিন্তু মনে আছে কিনা যে টক শোতে কয়েকটা টক শো করছিলেন বিগত সরকারের সময়। বহু টকশো করছি, কারেক্ট। হ্যাঁ, তো মানে সেখানে আমরা তো public সরকারের না, তখনও তো সরকারকে আমরা বলেছি যে লাইনে আসার কথা বলেছি, সাজেশন দিয়েছি তো, যে এইভাবে করলেই তারা ক্ষমতায়। আপনার মনে থাকার কথা, আমি বারবার বলেছি, জি আপনার শোতেও বলেছি, জি জি যে শেখ হাসিনা যখন চলে যাবে শুধু দেশটাই ধ্বংস হবে না, তার দলটা ধ্বংস হবে। এই নিয়ে অনেকে অনেক কথা আমার জিজ্ঞেস করতেছে, কিভাবে আপনি এটা বললেন। তো আমি এটাও বলেছি পরবর্তীকালে, যে তখন কিন্তু গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, যে একটা ট্রুথ কমিশন গঠন করতে হবে। কারণ তুফাইল ভাই বলেছিলেন যে যদি আহ দেখেন, তুফাইল ভাই কিন্তু আমাদের লিডার, সেলিম ভাই। আমি এখনো তুফাইল ভাই বলি, রাজ্জাক ভাই বলি, কারণ জি এরা হ্যাঁ। তৃণমূল পর্যায়ের আমাদের নেতা ছিল। আমরা তো পাকিস্তান আমলের কথা বলছি, 1969 তুফাইল ভাইয়ের যে ডাকসুর যে ভূমিকা, ঐতিহাসিক, এখনো রেসপেক্ট করি। যদিও রাজ্জাক ভাই, তুফাইল ভাই দুইজনকেই আপনার শেখ হাসিনা দারুণ ভাবে অপমান করে আপনার প্রকৃতপক্ষে আওয়ামী লীগ সরকার থেকেই তাদেরকে নিষ্ক্রিয় করেছে। এবং রাজ্জাক ভাইকে আমরা বলি এখনো
যে উনি কিছু না পেয়ে মারা গেছে। এটা উচিত হয়নি আর কি। 16-17 বছর তিনি ছিলেন। এখন এই যে উদাহরণটা আমাদের আজাদ ভাই দিলেন, আপনি দেখেছেন যে একটা ভোট দেওয়ার কারণে নোয়াখালীর এক মহিলাকে 12 জন না 14 জন মিলে ধর্ষণ করেছে। আবার এখন যে আজাদ ভাই বলছেন এখনো তাই চলছে। আপনি এর শেষ কোথায়? তাই না? আপনি একজনের ঘর ভাঙবেন, একজনকে আপনি নিয়ে যাবেন, আয়না ঘর বানালেন, এত তো করার দরকার ছিল না। একটা কথা আমি বলি, নির্বাচন হবে এই নিয়ে আমি কথা বলবো। মনে করেন ম্যাডাম, দুই মহিলাকে আমরা দেখেছি আগের দিনে একদম বোনের মতো পাশাপাশি বসে কথা বলছেন। একটা মহিলা আরেকজন মহিলার পরে, দুজনই প্রধানমন্ত্রী, কিভাবে এত নির্মম হতে পারে? কিভাবে? অন হোয়াট গ্রাউন্ড? আমি এর মানে বুঝি না। এত উনি বেগম খালেদা জিয়াকে যদি ছেড়ে দিত, তার কি ক্ষমতা ছিল হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারে? ইম্পসিবল। আমি বিশ্বাস করি কোনোদিন হতো না। কিন্তু তারপরে যে নির্মমতা, এবং এখন যেটা তার ডিএনএ বা বডি ব্লাড টেস্ট করে দেখা যাচ্ছে যে তাকে স্লো পয়জন পুশ করা হয়েছে। তো এর বিচারটা কোথায়? এই কারণে আমি বলেছিলাম, এই পাল্টাপাল্টি করতে যে আপনি কিন্তু বাংলাদেশের অস্তিত্ব হারিয়ে ফেলবেন। আপনি যতই বলেন হ্যাং করে ত্যাং করে আমি নিয়ে আসছি, অমুক নিয়ে আসছি, দেশ নিয়ে আসছি, দেশটা কিন্তু স্বাধীন হয় একদিন। রক্ষা করতে হয় প্রত্যেক দিন লড়াই করতে হয়। এবং আপনি যদি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, যেটা জন এফ কেনেডি আরো সুন্দর করে বলছেন, ask what you can do for your country, not ask what the country can do for you. সো এই বিষয়টা যদি আমরা মনে না রেখে পাল্টাপাল্টি অন্ধ রাজনীতি যারা করে তারা, আমি একটা কথা বলি, শেখ হাসিনার 5 বছরের কথা বলি। আমি বহু টকশোতে তার প্রশংসা করেছি, অনেক ভালো কাজ করেছেন তিনি, সেগুলি প্রশংসা করছে। এই দাদা তো নিজেই বলতে পারে যে আমার পছন্দ হয়েছে। আমি আপনার পদ্মা ব্রিজকে সাপোর্ট করেছি, যেটা ডক্টর মঈনুল ইসলাম আমার শ্রদ্ধেয় শিক্ষক চিটাগাং ইউনিভার্সিটি, আজাদ ভাই চেনবেন, প্রচন্ড হ্যাঁ, বিরোধী তিনি করেছে। মাইনুল স্যারকে চিনি না। মঈনুল স্যার করেছে, এবং এই মঈনুল স্যারকেই 21শে পদক দেওয়া হয়েছে, হাসিনা দিয়েছে। আমি তিরস্কার করেছি দারুণ ভাবে, অনেক যুক্তি দিয়েছি, অনেক যুক্তি, অ্যান্ড আই স্ট্যান্ড বাই ইট। কিন্তু বিষয়টা হলো যে শেখ হাসিনাকে কে বা কারা এই মনস্টারে পরিণত করলে, এটা দুঃখজনক। আমি এখনো বলি, আমি এইমাত্র বললাম যে রাজ্জাক ভাই, তোফায়েল ভাই যদি তার আশেপাশে থাকতেন, তাহলে তাকে এইভাবে এক্সপ্লয়েট করে, যে দরবেশ, আপনি দরবেশের ইতিহাস নিয়ে দেখেন, এই যে পুরনো পাকিস্তান আমলের মুসলিম লীগের গর্বে তার জন্ম, সেই লোকগুলোকে দিয়ে আপনি লোপাট করে দিয়ে দিলেন। কোন দরকার আপনার ছিল? আপনার তো 2040 পর্যন্ত ক্ষমতায় বাতিক ছিল আপনার, কে ঠেকাইতো আপনার? কিন্তু এই আয়না ঘর করে, মানুষের পরে অনাচার করে, গুম করে, হত্যা করে আপনি ক্ষমতায় কি দরকার ছিল? ভারতের সাথে 117টা চুক্তি করলেন যে স্বাধীনতার জন্য। আমরা সবাই চেষ্টা করেছি। মাওলানা ভাসানী বলছে, খামোশ, তোমার বাবা জওহরলাল নেহরু, তারও আগে তার দাদার সাথে, পণ্ডিত মতিলাল নেহরুর সাথে আমি রাজনীতি করছি, খবরদার বাংলাদেশকে তুমি করতল করার কথা চিন্তা করো না। এটা বলছেন 1972 সালে। আবার শেখ সাহেব দেখেন 73 সালে, 72 সালে, যদি ইন্ডিয়ার, আপনার বইটা পড়বেন, আপনার শেখ মুজিবের রক্তলাল, আপনার আক্তার ভাই লেখা, আমি সরি নামটা ভুলে গেলাম, এই আজাদ ভাই ওই স্বাধীনতার সময় উনি পড়তেন জল্লাদের দরবার, ওই লেখার নাম, লেখকটা আমি ভুলে গেলাম, অধ্যাপক আখতারুল আলম সাহেবের ছোট ভাই, আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। এখানে আপনি দেখবেন যে উনি পরিষ্কার ইন্দিরা গান্ধীকে বলছে যে তুমি এখান থেকে কবে সরাবা, এবং সরাইনি বলে আপনার সেখানে ফরিদপুরের ল্যাঙ্গুয়েজে তিনি গালাগাল দিয়েছেন নিজেদের সভা সমাবেশে। এটা সবাই দেশপ্রেমিক, কিন্তু রাজনৈতিক ভুলভ্রান্তি হয়েছে, আপনি কতদিন টানবেন? আপনারা যদি সবাই এইভাবে পছন্দ ইয়ে করেন, কম্বল কিন্তু থাকবে না। এই কারণে সবসময় দেখবেন আই স্পিক মাই ওন মাইন্ড। অনেক সময় কারোর বিরুদ্ধে যায়, কারোর পক্ষে যায়, কিন্তু করবোটা কি? আজকে যে অবস্থা, দেখেন কি অবস্থা হয়েছে। আপনি ধরেন 60,000 লোক ভারতে বসে আছে। দেখেন কালকে সিদ্দিকুর রহমান সাহেব ছিল আওয়ামী লীগের প্রেসিডেন্ট। আমি বলেছি যে এই নির্বাচনে
আওয়ামী লীগ যদি দেওয়া হতো তাহলে দেশটা আরো সুন্দর হতো। হুম এখন তো ব্যাখ্যা তো দিতে হবে। হুম হুম আজাদ ভাই, জি আমি বলেছি দেখেন, আজকে জামাতের কল্লা কাটতে যাচ্ছে বিএনপি, আর বিএনপি কল্লা কাটতে যাচ্ছে আপনার এই এই আমাদের নাহিদদের, এই হ্যাঁ বৈষম্য বিরোধী এরা এই এনসিপি, এই কি এনসিপি বলে এরা এনসিপি আছে। আচ্ছা, যদি আওয়ামী লীগ থাকতো, খালি যে ঐক্যটা ছিল ওদের ভিতরে আওয়ামী লীগের বিরুদ্ধে, আজকে নির্বাচন কিন্তু আমরা ওই ঐক্যটা দেখতাম, হ্যাঁ মারামারি কাটাকাটি কম হতো কিন্তু। হুম তবে আপনি কি চিন্তা করেন, কিন্তু এখন আপনারা বিএনপির লোকেরা বলে কিরে শওকত ভাই কি উল্টো পাল্টা, ভাই আমি চিন্তা করি তো, দেশটা তো সবার। আজকে 4.5 লোক ভারতে গেছে, আমি তো দেখছি আমার এলাকার কারা গেছে আমি জানি। সাধারণ মানুষ, উপজেলা চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার, ইমাম সাহেব, দুনিয়ার সব লোক চলে গেছে। কোনো বিপ্লবের ইতিহাসে দুনিয়াতে এটা দেখিনি আমরা। আর কারণটা কি? আস্ক ইয়োরসেলফ, আপনি জানতে হবে হাসিনা কি চেয়েছিল বাংলাদেশে। আমার মনে হয় আজাদ ভাই 4 বার বোধহয় উনি ক্ষমতায় গেছেন না? হুম 4 বার, কমপক্ষে 4 বার। হোয়াট ইউ ওয়ান্ট ভাই ব্রাদার, প্লিজ। আপনি আওয়ামী লীগ করবেন বলে অন্ধ হয়ে যাবেন? যে কোনো লোকের পর অন্যায় অত্যাচার করবেন? আমার মতন নিরীহ শওকত বেচারা, আমি কি গভর্নমেন্টকে উচ্ছেদ করতে চেয়েছি? আমি 11-12 বছর দেশে যেতে পারিনি। এই যে আপনারা জানেন আমার মার নামে, আমার নামে, আমার জমিতে মেডিকেল সেন্টার করেছি, কালকেও আমি বলেছি। এটা তো আপনার সেলিম ভাই জানেন, আমি ছবি দেখাইছি যে এত সুন্দর করেছে, হাসিনাই করেছে আমার জমিটি। পরে যখন প্রকাশ হলো যে এটা ডক্টর শওকতের মার নামে হয়েছে, যদিও তার জমি, নামটা বাতিল করা হয়েছে এবং গাঁথা অবস্থায় পড়েছিল, এই বর্তমান কিছুদিন হলো আবার চালু হয়েছে। বলেন এটা অত্যাচার, অত্যাচার না? আমরা কি বলতে পারি নাকি? আমি তো এদেশের নাগরিক, আমি একটা প্রাইমারি স্কুল চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে, আমার জমি। এই কিছুদিন আগে দেখেন গত অগস্টে আমার 6 কোটি টাকার একটা সম্পদ লিখে দিয়েছি, সেখানে কবি আহমদ আলী সাহিত্য রত্ন প্রাথমিক বিদ্যালয় আমার আব্বার নামে করেছি। তো সেই প্রজেক্টটা কিন্তু আমি হাসিনার ওখানে দিয়েছিলাম। উনি গ্রামে গ্রামে খুব ভালো কাজ করেছেন। বলা হয়েছিল বিদ্যালয়হীন গ্রামে একটি বিদ্যালয়, সম্পূর্ণ গভর্নমেন্টের টাকায়, কুয়েতি গভর্নমেন্টের সাহায্য। ভাই আমি কি দোষ করেছিলাম বলেন তো? কি দোষ করেছিলাম? বাচ্চারা কি কেউ আওয়ামী লীগ, বিএনপি, জামাত পছন্দ করে? আমার স্কুলে এখন 150 ছাত্র রমরমা, আমার এক মেহগনি বাগান ক্লিন করে আমি এটা করে দিয়েছি। আমি একটা ছোট উদাহরণ আমি দিচ্ছি। জি জি হ্যাঁ এইগুলোর কোনো প্রয়োজন ছিল না ভাই। আমার হ্যাঁ মতো লোক, তার গভর্নমেন্টের জন্য থ্রেট হওয়ার প্রশ্ন ওঠে না। কিন্তু আমি কারো নজর এড়াতে পারিনি। এইসব করার পরেই আজকে আপনি দেখেন আজাদ ভাই, কত দুঃখজনক না? 71 সালে আরে ভাই আমার তো বাড়ি 2.5 মাইল 3 মাইলের ভিতরে ইন্ডিয়া। আমি তো জানি, সবার থেকে বেশি ইতিহাস জানি। শত শত আমি হিন্দু পরিবারের মেয়েদের, ছেলেদেরকে আমি উদ্ধার করে ইন্ডিয়াতে পাস করে দিয়েছি। হুম, এরা আসছে, নাড়িয়া বলে একটা জায়গা আছে নড়াইলের পাশে, আপনার ইয়ে থেকে, এখনো আমার মনে আছে, প্রেগনেন্ট মহিলারা বাচ্চা প্রসব করে দিয়েছে আমার হ্যাঁ সামনে। কেউ বলতে পারবে না আমার থেকে এত ইতিহাস। তাদের কাছ থেকে জিনিসপত্র কেড়ে নেওয়া হয়তো 71 সালে, জিনিসপত্র সব আমি বাঘের মতো দাঁড়াইছি। খবরদার, আপনারা কোথায় যাবেন? ওরা বলতে ধুলনি হয়ে আমরা বয়রাতে যাব। ঠিক আছে যাবেন। আমি তাদেরকে এসকর্ট করে লোক পাঠিয়ে দিয়েছি। আমরা কি কারোর বিরোধিতা করি? হিন্দুরা আমাদের দেশের মানুষ না? ফার্স্ট ক্লাস সিটিজেন তারা। রাইট তাদেরকে আপনি মাইনরিটি বলবেন কেন? ভারতে তো কচুকাটা করে ফেলছে, সবকিছু ভেঙে ফেলছে। দাদা তো এসবগুলো বলেন না। আগুন ধরে মানুষ পোড়ানো কি ভালো? যাই হোক না কেন, কারোর কোনো অধিকার নেই। অথচ আপনি ব্যাগ নিয়ে যাচ্ছেন, একটু গরুর মাংস কিনছেন বলে আন্দাজে আপনি তাকে রাস্তাঘাটে মেরে ফেললেন। হ্যাঁ রাইট সুতরাং ভয় কি? ভারতে যদি কোনো গোলমাল হয়, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমরা তো সবাই ব্রিটিশের আন্ডারে অত্যাচারিত হয়েছি। আবার আমরা কিন্তু সবাই মিলে তাদেরকে তাড়িয়েছি। আমাদের ডেস্টিনিটা মোরাললেস এক। মনে করেন হ্যাঁ ট্রাম্পের যে খেলাগুলো চলছে, এই খেলাতে যদি ভারতের পর আক্রমণ হয়, এটা কি আমাদের জন্য গর্বের কথা? ভারতের অবশ্যই হচ্ছে যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছে, ডিক্লেয়ার্ড পলিসি অ্যাজ অফ রাইট নাও। সাম্রাজ্যবাদী, তারা বলেছে যে আমরা ইম্পেরিয়ালিস্ট। আগে আমি ইরানকে ধ্বংস করবো, করলি পুরো এলাকা দখল হয়ে গেল। তারপরের প্ল্যানই তাদের ভারতকে। They don't give a damn। তারা, ভারত একটা বড় দেশ, রিসোর্সফুল কান্ট্রি, মার্কেট ইজ হিউজ, সেটা দখল করবে। আপনি লিখে রাখেন এই ট্রাম্পের কাছ থেকে। আপনি দেখেন কানাডা কি করছে, আরে মেক্সিকোর কি বললো। আপনাকে বুঝতে হবে এটা কি আমাদের জন্য গর্বের কথা যে ভারত ধ্বংস হোক আমি টিকে গেলাম? এটা পাকিস্তানের গর্বের কথা।
আমাদের জয়েন্ট, আমাদের সবগুলো চিন্তা ভাবনার জন্য এইভাবে হোক। এটা ঠিক করতে পারতো হাসিনা, তার কাছে এই সুযোগ ছিল, তিনি ইচ্ছা করলে খুব ভালো করে এটা করতেন, কিন্তু উনি মিসড অপরচুনিটি করে অনাচার অত্যাচার করেছে। আজকে এই যে দাদা বললেন ওয়াকারুজ্জামান কার তৈরি, ওয়াকারুজ্জামান তার এই যে 4-5 দিন গভর্নমেন্ট ছিল না, কে করছে? ওয়াকারুজ্জামান। সো আস্ক হিম হোয়াই ইজ ডুইং দ্যাট। তারপরে এখন ওইসব কথা বাদ দিয়ে যদি আমি একটা কথা বলি, নির্বাচনের জন্য আমি কালকে সিদ্দিক ভাইকেও বলেছি, একটা ট্রুথ রিকনসিলিয়েশন কমিটির কথা আমি একমাত্র লোক বলেছি, বারবার বহুবার বলেছি। আজাদ ভাই সবাই জানেন, আচ্ছা না ক্ষমতায় থাকা অবস্থায় বলছি যে ভয়ের কিছু নেই। ভুলভ্রান্তি যা হয়েছে, সিনিয়র লেভেলে যারা অন্যায় করেছে, অর্থ পাচারকারী, খুন, হত্যা, ধর্ষণ, সে যে লেভেলে হোক, আপনি টিআরসি বলে এটাকে কমিটি যদি গঠন করা হয়তো বিচার প্রক্রিয়া চলবে, হঠাৎ কাউকে ধরে নিয়ে মেরে ফেলতে না। আজকে এই 60,000 লোক যে আপনি বাংলাদেশ, কে বলে আরো বেশি লোক বাংলাদেশ ছেড়ে চলে গেছে ইন্ডিয়া। আজাদ ভাই, জি ভাই এরা কি ফেরেস্তা না? ওরা জন্মগ্রহণ করেছে ভূতের পেট থেকে। এরা তো আমার ভাই, বন্ধু, আশেপাশের লোক। রাইট রাইট হ্যাঁ কতদিন আপনি ইন্ডিয়াতে থাকতে পারবেন? হ্যাঁ সেটাই কতদিন পারবেন? তাহলে তারা ডিসপারেন্ট হয়তো অস্ত্র হাতে নিয়ে ভিতরে ঢুকবে, আন্নায় মারামারি করবে। আমার বাংলাদেশ গেল কোথায় ভাই? হুম আমার 71 সাল কোথায় গেল? আমার চেতনা গেল কোথায়? যদি স্টেটসম্যানশিপ না থাকে কোন রাজনৈতিক নেতা, সে যেই হোক না কেন, তাহলে আপনি এই দেশকে টিকিয়ে রাখতে পারবেন না। গিভেন দি ওয়ার্ল্ড কন্ডিশন আপনি এটা পারবেন না। আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি এখনো বলি যে আওয়ামী লীগের যেসব লোক চলে গেছে, তাদেরকে, যারা হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি, অর্থ পাচারের ভিতরে জড়িত ছিল না, সেই লোকগুলোকে মাফ করলে কি হয়? তারা কি এসে গভর্নমেন্ট উল্টে ফেলবে? আর এখন যদি আপনি না মাফ করে হ্যাং করেঙ্গা, ট্যাং করেঙ্গা, ভারত করবে, এটা করবে, আর আপনি ভিতর থেকে বলবেন আইসো চল আমি ধরে পারবো, পাট করে পারবো, মেরে ফেল দেবো, আপনি কিন্তু গৃহযুদ্ধের ভিতরে অলরেডি ঢুকে গেছেন। 1 নম্বর। আর আমি যে কথাটা বললাম যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতে, দেখেন আপনি বলবেন আমাকে বিএনপির ভাইরা তো আমাকে ধরবে কালকে, আপনি এই কথা বললেন কেন? আরে ভাই, আপনারা যখন জাতীয় পার্টির কথা বললেন যে জাতীয় পার্টি আওয়ামী লীগের পক্ষ থেকে ভোটগুলো নিয়ে নিয়ে দাঁড়াবে, চ্যালেঞ্জিং করবে, তারা সবাই এই কথা বললো। আর আমি ওই সময় বলেছি ইট ইজ ইম্পসিবল, এটা হবে না। কোথায় জাতীয় পার্টি গেল এখন? আপনারা তো কাদেরকে বন্দি করেননি, কাদের তো কোথাও মাটিতেই নামতে পারছে না। তার দল ইলেকশন উপলক্ষে 4 ভাগ হয়ে গেছে। তো সুতরাং যদি আওয়ামী লীগকে দেওয়া যেত, যে তারা এসে তাদের বয়ানটা বলুক, অসুবিধা কি ছিল? আপনারা একটা জিনিস মনে রাখবেন, 1970 সালে জাস্টিস সাত্তার সাহেব ইলেকশন কমিশনার ছিলেন। সারা পাকিস্তানে তো আমরা, বাংলাদেশে আমরা যে ভোটগুলো পেয়েছি হাইস্ট পেয়েছি, কিন্তু দেখেন এখানে কিন্তু মুসলিম লীগ বলে একটা দল ছিল, যারা বলতো যে আমরাই পাকিস্তান নিয়ে আসছি। এই কায়দা মোহাম্মদ আলী জিন্না না বলে গালি চাপা দিত। এই ছোটবেলা থেকে আমাদের অভিজ্ঞতা আছে। দেখেন পাকিস্তান সেই সময় ধ্বংস হয়েছে এবং মুসলিম লীগও ধ্বংস হয়ে গেল। এত বড় দল। আজকে আমরা এমন একটা পরিস্থিতি আসছি যে আমাদের উচিত হবে রিকনসিলিয়েশন করা। যারা একমাত্র গোলমাল করে বাড়িয়েছে, খুন করেছে, হত্যা করেছে, তাতে তো আপনি যে চাঁদাবাজের কথা বলেন, আমার কাছে একজন অভিযোগ করলো আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় যে শওকত ভাই আমার একটা জমি ছিল থানার পাশে, তো 1 বিঘে মতো জমি, আমি চলে আসছি, আমি বিএনপি করি, দেখেন আমার জমিটা কিন্তু থানা নিজেই দখল করে বসে আছে। কি হবে? তো এক্সপেনশন করার নামে আমার পুরো জমিটা দখল করছে। তো তাহলে কি হবে? তা আর কি আর করবো, আমি তার বিচার করতে পারবো না, কার কোর্টে যাব? এখন শুনলাম যে সে থানা ভেঙে, সেলিম ভাই, ওই ওই আগে যে থানা ছিল সেইটা রেখে ওর বাকি দখল করে বসে আছে। এখন এই নিয়ে কোথাকোথি হয়েছে কিছুটা, কিন্তু ওর সাথে আর পারবে কি? এখন তো থানার ক্ষমতায়। এই যে জিনিসগুলো তো কারোর জন্য ভালো না। তাহলে আমাদেরকে আবার নির্বাচন নিয়ে কি স্টেটম্যানশিপ বলেন? নির্বাচন আমাদের কেমন? দিতে হবে। নির্বাচনে কি হতে লাস্ট পারে? কথা যেটা আপনি বারবার জিজ্ঞেস করছেন, নির্বাচন, আমি মনে করি যে নির্বাচনটা হোক, যেভাবেই হোক, একটা নির্বাচন হোক। বর্তমান যে সরকার আছে তার থেকে আমি মনে করি যে যে কোনো নির্বাচিত সরকার আসলে আমার জন্য আমরা খুব খুশি হব। কারণ নির্বাচনে দেখেন তরুণ ছেলেপিলে যাদের 20, 30, 25 বছর বয়সে যারা শত শত লোক মারা গেছে। মনে রাখবেন, এখানে আমার দাদা বলে গেছে যে 600, 400 একটা প্রাণ ধ্বংস হলো, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা রফিক, সালাম, বরকত, জব্বার ভাইকে নিয়ে এখনো কান্নাকাটি করি, 4 জন লোক। আর আমার শত শত লোক চলে গেল, তাদের জন্য কি কেউ কোনো কথা বলবে না? ডোন্ট ফরগেট, আমারই বন্ধু বান্ধব, দাদা জানে না, এগুলো তো বলে না, 23,000 যশোদের উদীয়মান ইয়ং ছেলেপিলে, অত্যন্ত ট্যালেন্ট। আমরা একটু উল্টো পাল্টা করতাম, এটা ঠিক, কাপড় চুপড় পোশাক চুল ছিল উল্টো পাল্টা। 23,000 লোককে মারা হয়েছে। আমি তাদেরকে সবসময় বলি যে এর ভিতরে আমার বহু বন্ধু বান্ধব আছে, আমি বলি শহীদ, তারাও শহীদ হয়েছে, কেউ কখনো এদের জন্য দোয়া করে না। কিন্তু আমার কথা হচ্ছে যে নির্বাচন হলে হবে কি, একটা গণতান্ত্রিক পরিবেশ অন্তত বজায় থাক। তারপরে আওয়ামী লীগ যদি আসে আবার এসে বলে যে গণতন্ত্র আমি পছন্দ করলাম, আমি ভেঙে ফেলো, ভালো, কিন্তু তোমার কপালে কিন্তু ওই আগুন ধরবে আবার, ওটাতে ঠেকাতে পারবো না। তাহলে সহনশীলতার পরিচয় দিতে হবে। ভারতে বসে ইন্ডিয়া থেকে হুমকি ধামকি না দিয়ে তাদের যারা লোকজন আছে তাদেরকে বলা যে গণতান্ত্রিক চিন্তা চেতনায় আমরা বিশ্বাস করি এবং সেইভাবে আমরা চলবো। এটা হলো স্টেটসম্যানশিপের কথা। তা না করে যদি আপনি বলেন হাঙ্কি ফাঙ্কি, আপনি কিন্তু অলরেডি দেশদ্রোহী হয়ে গেছেন। ভারত কোনো ক্রমেই আওয়ামী লীগকে রাখার জন্য আপনি বাংলাদেশে কোনো আক্রমণ করবে না, বলে ভারত ভাঙবে। এই যে দাদা 7 সিস্টারের কথা বললো, ইট ইস ভেরি টেকনিক্যাল বিষয়। এটা তো কিছুই না, এটা তো চীন দখল করে নিতে পারে, নেই 55,000 বোধহয় বর্গমাইল, তারও বেশি, মানে বাংলাদেশের 3 গুণ সাইজে। যে প্রশ্ন করাতে আপনার রাহুল গান্ধীকে আপনার বহিষ্কার করে দেওয়া হয়েছিল লোকসভা থেকে, সেই বিষয়টা তো বাস্তব সত্যি কথা। চায়না দখল করে বসে আছে। ইন্ডিয়ার ক্ষতি হোক, আমরা এটা চাইনি। পাকিস্তান ভালো থাক, ইন্ডিয়া ভালো থাক, বাংলাদেশও ভালো থাক, আমরা ভালো, এটা আমরা চিন্তা করি। আর আমি মনে সাবির করি ভাই, নির্বাচনের প্রবাসী মাধ্যমে, এবার নতুন ভাবে যে প্রবাসীদের ভোট, সে কি ভূমিকা রাখতে পারে মনে করেন? না না, প্রবাসীদের ভোটের ব্যাপারে দেখেন, এনআরবি তে যখন আসে স্যার, আমরা বলেছি যে আমরা যদি ভোট দিতে পারি তো আমরা ভোট নিতে পারবো না কেন? তো এটা স্যার একটা ভালো কাজ করেছেন। যেমন মনে করেন ভিসা ইনভেস্টিগেশনের ব্যাপারে যে বিষয়টা, পুলিশ ভেরিফিকেশন, উনি উনি বাতিল করে দিয়ে দিয়েছেন। প্রবাসী মানুষদের ভোটাধিকার উনি দিয়েছেন, এবং এটাতে খুব ভালো হবে না, কারণ অনেকেই এটা জানে না। এর জন্য তার যে ডিপার্টমেন্ট আছে, কনসুলেট আছে, এদের ব্যর্থতা। তারা কেউ কখনো ট্রেনিং দিইনি, যেটা ওয়ার্কশপ করা উচিত ছিল, মানুষদের বারবার দেখানো। একদিন দায় ইশারা করছে এটা করেছে, আমি নিজেও গিয়েছি, আমার পছন্দ হয়নি যে তারা যেভাবে তারা এই কাজটা করেছে, এটা মোটেই ভালো হয়নি। তাহলে প্রবাসী লোকগুলো ভোট দিত। মনে করেন এখন সেন্টারে যে আওয়ামী লীগের ভোট দেওয়াটা কঠিন, কিন্তু এখানে থাকলে তারা তো ভোট দিতে পারতো, যার পারে দিত, এটা তো আননোন। তো এইটা করা যেত, কিন্তু স্যারের এই পলিসিটা এমনি ভালো, কিন্তু তাতে আমার মনে হয় না প্রবাসী মানুষরা খুব বেশি জোরালো কোনো ভূমিকা রাখতে পারবে না, আমার ধারণা হচ্ছে। তো যাই হোক, এনিওয়ে, যেভাবে হোক ফুরিয়ে চলুক, বুঝতে চলুক, যেভাবে চলুক, একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসা একান্ত দরকার, এবং সেটাকে টিকিয়ে রাখতে হবে। এতে ক্ষতি হলে আর করা যাবে কি? আরে ভাই, দায়িত্ব ছিল তো হাসিনার, সে তো করলো না, তা করবেনটা কি আপনি? আমি আর দামি ভোট দেওয়ার কোনো মানে আছে? আওয়ামী লীগের 60 জন প্রার্থীকে আপনি ঘোষণা করলেন যে তোরা স্বতন্ত্র খেলা কর। এটি এই পাগলামি কি এখন এই মডার্ন যুগে চলে? আর মেটিকুলাস মেটিকুলাস বলেন, আমি জানি না ভাই, উনি এর ব্যাখ্যাটা উনি বলবেন, মেটিকুলাস বলতে কি বোঝায় আমি জানি না, যে প্ল্যানটা কি। ছেলে পেলেদের যখন আপনি বঞ্চিত করেন, মনে রাখবেন অলমোস্ট 35% আমাদের ইয়ং জনসংখ্যা, শিক্ষিত বেকারের সংখ্যা 25 লাখ। প্রত্যেক বছর এতে অ্যাড হচ্ছে 4-5 লাখ করে, সব ইউনিভার্সিটি থেকে। আপনি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা কি করলে? তারপরে এই যে জিনিসগুলো আপনার দেখেন, এখন যে টাকাগুলো আপনি বাইরে পাঠিয়ে দিয়েছেন, আপনি জানেন নিউ ইয়র্কে কত বড় বড় দোকান হচ্ছে, বাড়ি কিনছে, গাড়ি কিনছে, কেনাডাতে হয়েছে, সব অর্থ পাচারকারীরা। এখন পর্যন্ত আমি শুনেছি যে উপদেষ্টা মন্ডলীরাও নাকি এই অর্থ পাচারের যে রুট গুলো, সেগুলো বন্ধ না করে তারাও দিচ্ছে। আচ্ছা, তাই যদি দেয় তাহলে কি হবে? সুন্দর কথা, এরাও ধরা পড়বে, মার খাবে, তাদের বিচার হবে। তা অর্থ পাচার করার জন্য বিচার হবে। এখন ইউনূস সাহেবের স্যারের জন্য এটা সম্মানজনক হবে কিনা আমি জানি না, কিন্তু এই গোলমাল গুলো তো থাকবেই। তাহলে আমাদের উচিত হবে দেশটাকে 1000 বছর টিকিয়ে রাখতে হলে সবাই সহনশীলতার পরিচয় দেওয়া। একজন আর একজনের পর আক্রমণাত্মক কথা বলা যায়, কিন্তু দেশ পরিচালনা করতে গেলেই কিন্তু এখানে বিপদ আছে। সুতরাং আমাদের সহনশীলতার পরিচয় দিতে হবে। আনফরচুনেটলি সেলিম ভাই, বিএনপি, জামাত বা এখন যারা, এরা প্রত্যেকেই কিন্তু একটা মারমুখী ভাবের
মুখোমুখি দাঁড়িয়েছে। এটা কি কেন এটা করলো? আপনি ইন্ডিয়া থেকে, আমি বলেছি সবসময় নরেন্দ্র মোদী, আমি তো তাকে বহুবার বলেছি দি বুচার অফ গুজরাট, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আমরা বারবার বলতাম গণতান্ত্রিক চিন্তা চেতনা শিক্ষার জন্য ভারত আমাদের কাছে, আমি বারবার বলেছি মাদার অফ ডেমোক্রেসি, সারা দুনিয়ার লোক জানে যে সেখান থেকে আমরা এটা শিখতে পারি। আজকে আমরা তা পাচ্ছি না বলতে। আজকে আমাদের দেশের বিরুদ্ধে এটা লোকগুলোর সাথে একটা গভর্নমেন্ট আলোচনা করা যেত। এখন যারা নির্বাচিত হবে তাদের সাথে আলাপ করা যেত, ভাই তোমাদের দেশের মানুষ এখানে রয়েছে। তো এই জিনিসগুলো যাতে না হয়, আমি আশা করি নির্বাচিত সরকার যাই হোক তারা ভারতের সাথে এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করবে। দেশের ছেলে দেশে ফিরে আসুক, যদি অন্যায় করে তার বিচারের সম্মুখীন হবে। আমি এখনো প্রস্তাব যে করেছি 4-5 বছর আগে, যে ট্রুথ টিআরসি যেটা বলে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন যে কমিশন, এটা গঠন করা হোক। যারা একমাত্র দোষী তাদের দোষ ধরা হোক। তার অর্থ না সাধারণ আওয়ামী লীগের লোক করেছে বলে আপনি তাকে বহিষ্কার করবেন দেশ থেকে, এটা আমি পছন্দ করি না। এবং আমি মনে করি যে তাদের উচিত ছিল ইলেকশনে, যে কথাটা বলছিলাম, আপনি 70 সালে মুসলিম লীগ গেল কোথায়? আপনি চিন্তা করেন, এমনও তো হইতো এবারই যে আওয়ামী লীগ 4 ভাগ হইতো, যে আওয়ামী লীগের ভিতরে ভোট দিলে দেখা যেত লোক ফেলতে মারছে দৌড়। আপনি যতই ক্যালকুলেশন করেন যে এটা হবে সেইটা হবে, এত পার্সেন্ট অত পার্সেন্ট, এগুলো জোর করার কথাবার্তা। আপনি ফ্রি করে দেন, ফ্রি করে দিয়ে দেখেন মানুষ কোন পর্যায়ে যায়। অনাচার অত্যাচার আওয়ামী লীগের লোকেরা নিজেরা পছন্দ করে না। তারা আমাকে বলছেন ডাইরেক্ট যে আপনি তো বারবার বলেছেন যে উনি চলে যাওয়ার সময় দেশ ধ্বংস হবে, এমনকি ওনার পার্টিটাই ধ্বংস হবে। আমি কি পীর সাহেব নাকি? সেলিম ভাই, আপনার অনুষ্ঠানে আমি বলিনি? দাদা খুব ভালো করেই জানে যে একমাত্র আমি কথা বলেছি। আপনি কাকে মারবেন? কোথায় মারবেন? আপনি কাকে মারবেন? আপনি আপনাকে চিনি। আপনি আমার ঘর পোড়ালে আমি আপনার ঘর পোড়াবো না? আজকে পড়েছেন আপনি, কালকে ফেলাবো আপনি, এইভাবে করবেন, শেষে দেখা যাবে দুইজনের দুটো চোখই নাই। আমরা যেন উস্কানিমূলক কথাবার্তা না বলি। তবে বিচার যেটা সত্যি, সে বিচারটা আমাদের করা উচিত। ইউনূস সাহেবের দোষ দিয়ে আপনি কি করবেন? উনি বসেছে তো আমরাই, আমি নিজেই বলেছি স্যার আপনি আসেন, দায়িত্ব গ্রহণ করেন। এখন উনি কি মেটিকুলাস প্ল্যান করে ব্যর্থতার দায়িত্ব নিয়ে উনি চলে যাবেন, সেটা ওনার বিষয়। আমরা তো ডে টু ডে অপারেশন করি না কিছু, তাই না? আমাদের ধারণা ছিল যে এটা ভালো, হয়তো উনি পারেননি, হয়তো উনি দেখা যাবে এটা সাকসেসফুল যদি নির্বাচনের মাধ্যমে উনি আসে। আরে বাবা, এই নির্বাচন না হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসুক না কেন, কিন্তু তার প্রোগ্রাম আমি জানতে চাই। আপনি এসে আইনে ঘর বানাবেন, অর্থ পাচার করবেন, মানুষকে রেপ করবেন, খুনি করবেন, বিরোধী দলের কথা বলে নামের লিস্ট বানাবেন, জামাতের বাড়ি বাড়ি যাবেন, খুন করবেন, এই হলো আপনার চেতনা? স্বাধীনতা যুদ্ধ ফিল্ডে আমরা ছিলাম, এই চেতনা নিয়ে কেউ যুদ্ধ করিনি। আমরা চেয়েছি দেশটা সুন্দর হোক ভাই, ভালো হোক, শতফল ফুটতে দাও। উকিল মাহমুদ ভাই 71 সালে স্বাধীনতা যুদ্ধে হারমোনিয়াম নিয়ে একটা গান গেত, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমাদের শতফলকে ফুটতে দিতে হবে। আপনি দল করেন অন্ধ কানা হয়ে, আপনি উপর থেকে 3 তলা থেকে ঝাঁপ দিয়ে পড়েন, সেটা আপনার বিষয়, কিন্তু পুরনো বাতিল চিন্তা ভাবনা নিয়ে আসবেন না। ইয়ং ছেলেপিলেগুলো দেখেন, আজকে আপনারা বলেন ডাকসুর ছেলেপিলে নাকি এরা সব ছাত্রলীগের ভিতরে ছিল, আচ্ছা বলেন, তাহলে দেখেন এরা কত স্মার্ট আমাদের থেকে। ছিল ছাত্রলীগে, আন্দোলন করলো ছাত্রলীগের বিরুদ্ধে। কেউ বলে এরা ছাত্র দলে ছিল, ছিল ছাত্র দলে। দেখেন পরবর্তীকালে কোনো ভাইয়ের প্রতি আর কোন রকম আনুগত্য নেই, লয়ালিটি নেই, সালাম বিনিময় নেই, এসে গেছে রাজপথে। এই জাতিকে আপনি কোন রকম ঠেকাতে পারবেন না, কোন ক্রমেই না। আরো সিরিয়াস হচ্ছে আমাদের মেয়েরা, যাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি, তাদের সাহসী ভূমিকা অনেক বেশি। আপনি অ্যাপ্রিসিয়েট করবেন আপনার মানুষদের, কেন করবো না? এরা আমাদের সন্তান না? দিস কান্ট্রি বিলংস টু দেম। আপনি তাদের গালাগাল দেন, এই কেন বিপ্লব করলে? আরে দুনিয়ায় তো বিপ্লবের মানেই হলো ইয়ং জেনারেশন। সারা দুনিয়ার ইতিহাসে যত বিপ্লব ক্ষমতাদের ডিক্টেটরদের সরিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা যেন এটা না ভুলে যাই, এবং আমরা প্রতিশোধ পরায়ণ যাতে না হই, এটা আমি সবসময় বিশ্বাস করি এবং আমি তাই বলি। থ্যাংক ইউ। একটু বেশি বলে ফেললাম। হ্যাঁ, সুব্রত দা, সুব্রত বিশ্বাস, আমার কি বলার আর কোনো সময় আছে? ইলেকশন নিয়ে একটু বলেন যে হ্যাঁ? election আপনি নির্বাচন- প্রশ্ন রাখলেন কি, আর উনি সবাই তো একেবারে দুনিয়ার কোনো অংশ তো আর বাকি রাখে নাই। না, মোটামুটি কভার করেছি সব। দাদা আপনি না থাকলে তো বলা যায় না, কারণ আপনি তো তো ইতিহাসের অংশ।
আপনি আপনার একটা কথা প্রথম শুরুতে যেটা বলছে দাদা, বামপন্থী কথা বলছে। আমি এটা যে তো অন্যায় কি কথাগুলো হয়েছে? বলছেন, আমি না তো না আপনার অ্যাপ্রিসিয়েট করেছি। আপনার বিতর্ক তর্কতে যান না। আমি কোনো আপনার সাথে কোনো ঝগড়া করবো না। ব্যাপারটা হচ্ছে যে এই আমি যে কথাগুলা যে সুব্রত দাদা একটু বলছি, এটা আর যদি আপনাকে দেখা যায় না বামপন্থীতে পুরোপুরি, হয়ে সুব্রত থাকে দাদা আপনাকে পুরোপুরি তাইলে দেখা যাচ্ছে না। আমি হ্যাঁ। আমার বলার কিচ্ছু নাই, তাইলে দাদা আপনার এইভাবে চেহারা ঘটবে একবার ঢেকে গেছে। এটা এটা ঘটাটাই স্বাভাবিক। না না, আপনি সামনে চলে তার আসেন। আড়াল থেকে কথা বলেন না, সামনে দেখতে পাচ্ছি না না তো। আরেকটা, হ্যাঁ এই আছে জি আরেকটা কথা রাখুন। বলছেন যে ওই যে হিন্দুদের ব্যাপারে নিয়ে, যে হিন্দু বা ইন্ডিয়ার তুলনা দিয়ে বলছে দাদা তো সেইটা লেখা না ওইখানে যে ইয়ে হচ্ছে। আপনি বোধহয় আমার লেখা পড়েন না। হ্যাঁ, আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ নিয়ে লেখতাম, বিরুদ্ধে না, শেখ হাসিনা আওয়ামী লীগ নিয়ে লেখতাম। ওই যে শামসুদ্দিন ভাই সামনে আছেন, আমি কোনো ইয়ে করে বলতেছি না। আমি তাদের গালিগালাজ কত খাইছি, কিন্তু আমি আওয়ামী লীগের বিরোধিতা ওইভাবে করি নাই। আমি উচিত কথাগুলাই লেখছি, প্রয়োজনীয় কথাগুলো আমরা কিন্তু শামসুদ্দিন ভাইরা তারা সমালোচনাটা সম্ভবত মানে মাইনা নিতে পারেন না, এই জন্য গালিগালাজ খাইছি আর কি। তো যাই হোক, তো হিন্দুদের ব্যাপারে আপনি ভারতে আমি বিজেপি এবং নিম্নবর্ণ হিন্দু এবং মুসলমান যে ওই যে আপনার যখন আপনার ফ্রিজের মধ্যে গরুর মাংস পাইলো, তারপরে ওই ক্যালকাটাতে 8 লাখকে মারলো, আরো অনেকগুলো, এগুলাতে বাংলাদেশের কেউ লেখে নাই। এখানে নিউ ইয়র্কের কলেগানে লেখছে সুব্রত, প্রতিবাদ সুব্রতই করছে। এই যে বিজেপি এবং ইয়েদের ওইখানে নিম্নবর্ণ হিন্দুদের বিরুদ্ধে লেখার জন্য এখানে ওই শামসুদ্দিন ভাইকে হয়তো কিছু কিছু জানে যে এখানে হিন্দুরা আমাকে আর হিন্দু বলে মনে করে না, বুঝছেন না? আর আপনারা আপনি যেটা বলছেন, শুনেন, বাংলাদেশে হিন্দুদেরকে আপনারা যারা মুসলিম, যারা, আমি সামনেই বলছি, আপনারা মনে করেন যে বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের গনিমতের মাল। কারণ না তার না না না, এটা না না না, শুনে, দাদা না, দাদা আমি দাদা, শেষ আমি শেষ আমি আমি আপনাকে শেষ করি বলেছি যে এরা ফার্স্ট আমি ক্লাস আমি সিটিজেন। শেষ করি আমি শেষ করি গনিমতের মাল কথা। বলবেন কেন আপনি? আমি শেষ করি। হিন্দুদের যে একটা সুন্দর বাড়ি দিয়ে থাকলে সেই বাড়িটার দিকে আপনার শওকত ভাইয়ের চোখ যখন পড়ে, সেই এটা আপনার, হ্যাঁ, ওই যে আপনার হাসিনার আমলে আপনার ওই যে ইয়েতে খন্দকার মুশারফে নেয় নাই ইয়ের বাড়ি আপনার আরে কি ভাই, গোপালগঞ্জের জমি তো মুর্শিদা, সব মালিক তো বেনজির আহমদ। আপনি তর্ক আমি তর্কে যাব না। তো না, সেই দখল বাড়ি করছে নিয়ে তো ওরা, কত ঠিকই, আপনি ইউ আর গন্ডগোল রাইট। হয়েছে না, কিছু হয়েছে। তারপরে আপনার যদি একটা হিন্দু একজনের ভালো মেয়ে থাকে, ভালো বউ থাকে, সে বউটাও আপনাকে দিয়ে দিতে হবে, বুঝছেন না? আরে দূর, এই চোখ যদি এগুলো পড়ে যায়, এটাই যায় হচ্ছে। না। কিন্তু ইন্ডিয়ার থেকে এই যে আপনার, আমি পক্ষে বলছি না, ইন্ডিয়ার থেকে তো যে ঘটনা ঘটতেছে এটার বিরুদ্ধে বহু লেখছি, আমি এখনো লেখি, কিন্তু আজ পর্যন্ত ইন্ডিয়ার থেকে কোনো মুসলিম কিন্তু বাংলাদেশে আসে নাই। কিন্তু বাংলাদেশের হিন্দুরা তার আত্মমর্যাদার বোধ প্রাণের ইয়েতে হোক, সে হিন্দুত্বতে একেবারে ইন্ডিয়ান অহরহ যাচ্ছে, মুসলমানরা দে যাইতে লাভ বাধ্য দেয়ার হচ্ছে। কান্ট্রি। আচ্ছা, যাই হোক, এটা হলো আপনি বলছেন দেখি। আর তারপরে ইন্ডিয়ার কথা যেটা বলছেন, ইন্ডিয়া যে আজকে যেটা আপনার যে কি বলে, এই যে অ্যান্টি ইন্ডিয়ান যে কথাবার্তা, এই যে বিভিন্ন এই খেলা নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে হচ্ছে, বা এই যে গত সপ্তাহে 5,000 মেট্রিক টন চাল বেচুর আমদানির চুক্তি হয়েছে। হ্যাঁ, আপনার ওই চুক্তি যে হয়েছে। আদানির সাথে কেন যে হবে না? আপনার বিদ্যুতের যে চুক্তি বাতিল হ্যাঁ, হয়েছে সেটা আজকে, বহাল আপনি যে রয়েছে, বলছেন কারেক্ট। এই তো চুক্তি হয়েছে, একটা বলেন, একটা চুক্তি বাতিল হয়েছে, বলা হয়েছিল সব বাতিল হবে। তো আপনি আপনি তো এইসব কইরা, আপনি তো ভালো সম্পর্ক না রাখা, একদিকে সম্পর্ক রাখা না রেখে আপনি গালিগালাজ করবেন, আরেকদিকে তলে তলে আপনি ইয়ে করবেন। এগুলো দিয়ে তো না আপনার না, বাণিজ্য সম্পর্ক চুক্তি তো আলাদা দাদা, বাণিজ্য উন্নয়ন হয় সব না। দেশেরই আছে চুক্তি। আচ্ছা, চীনের তারপরে সাথে হইলো, যুক্তরাষ্ট্রের। এখন আমাকে আমাকে দাদা কি প্রশ্নটা কি বলছে, ওই যে কি নিয়ে বলবো, নির্বাচনটা ইলেকশন? আসন্ন নির্বাচন নিয়ে কি অবস্থা? আচ্ছা, নির্বাচনের ব্যাপারটা আমি যেটা বলি দাদা, আমি তো শুরুতে আমি প্রথমবারে বলছি যে আহ, এই যে যারা আজকে যারা দুই দলই তো মূলত আচ্ছা দাদা, ইলেকশন। সোজা হয়ে বসেন না কেন আপনি? দাদা, আমার আপনার দেখা আমরা এই জি। সেলিম ভাই, আচ্ছা, এই ক্যামেরা একটু আপনার ওইখানটা ঠিক আছে? আচ্ছা, না এখন ঠিক দুইটা আছে। দল- দুইটা দুইটা দলই তো মূলত হ্যাঁ, ঠিক আছে, ইলেকশন। কারেক্ট। দুই দলের জন্য তো যে কেউ না হয় জামাত যাবে না বিএনপি যাবে।
কিন্তু আমি আমি অনেকেই আশা ভরসা করতেছেন এই ভবিষ্যতের স্বপ্ন দেখতেছেন, এটা দেখছে। আমি কোনো স্বপ্ন দেখি না। আমি কাকে দিয়ে স্বপ্ন দেখবো? ও মুজাফর আহমদের নেপের একটা কথা বলতেন মিটিং এতে, আমি লাগাবো কলা গাছ আর আমি সেখানে কি আম গাছ আম ফল পাবো না। তো বিএনপি কি করছে আজকে, যে আজ আওয়ামী লীগ নাই মাঠে, এই আওয়ামী লীগকে নিঃশেষ করার জন্য 21 আগস্টের গ্রেনেড হামলা হয় নাই? আপনার ওই আপনার কি কিবরিয়া সাহেব, তারপরে আলী ইমাম, তারপরে ওই কি আহসানুল্লাহ মাস্টার, তারপর কত হত্যা হয়েছে, হয় নাই? আচ্ছা, তারপরে আপনার তখন এই যে জামাতও তো জামাত এর সাথে সরকারে ছিল, জামাতে গিয়ে এই বাংলা ভাই আর ইয়ে দেখে কি কর্মকাণ্ড করে নাই? সে সে আপনার কি বলে খালেদা জিয়া বলেন নাই যে এইসব যখন প্রশ্ন উঠছিল বললেন যে এগুলা কি বলে সাংবাদিকদের পত্রিকার ইয়ে বানানো এই ঘটনাগুলো তো দেখছি, তাদের কি চুরি 3 বার এটা না কি 4 বার গণতান্ত্রিক আচরণ হলো দাদা? 5বার দেশ আপনার কি হয়েছে, আপনার ওই অর্থনৈতিক ইয়েতে আপনার কি বলে এটাকে, আপনার কি হয়েছে এটা কি বলে শপথ ভাই আপনার কোনটা? এই 3বার দেশ কি হয়েছে আপনার অর্থনৈতিক ইয়েতে ওই আপনার দুর্নীতির ব্যাপারে বলছেন? হ্যাঁ চ্যাম্পিয়ন? দুর্নীতি ইয়েতে হয়েছে না তো, ওই অর্থনৈতিক এর কারণে। যাই হোক, সেটা হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক ঘটনা। আপনার জামাতের কথা তো আর কি বলবো, বলার তো ইয়ে থাকে না। তারা তো আজকে দুঃখের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে আমার ক্ষোভটা সেই জায়গায়। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা। উনি তো কমই আজকে জননী। আজকে আজকে এই যে জামাত আমার দেশে নির্বাচন করছে, আমার লজ্জায় আত্মমর্যাদায় আমার মাথা হেট হয়ে যায়। Excuse me. বাংলাদেশে তো সবচেয়ে, আমি যদি বলি বাংলাদেশের আপনাদের মধ্যে, বাংলাদেশের মধ্যে আত্মমর্যাদা বোধ এবং মেধার সাংঘাতিক ইয়ে আপনার ইয়ে হচ্ছে আপনার, না হলে আজকে দেশ এটা হয় না। হ্যাঁ, আজকে যে জাতি, আমি একটা ঘটনা বলি আপনার বাংলাদেশের আত্মমর্যাদা দিয়েছেন। একবার সুরঞ্জিত সেন বিএনপির আমলে আপনার পার্লামেন্টারি ইয়েতে গেছিলেন, আপনার প্রতি বছর হয়তো পার্লামেন্টারি সেমিনার হয়, বিভিন্ন দেশে হয়। তো বাংলাদেশের পার্লামেন্টারি দলের নেতৃত্ব নিয়ে আপনার সুরঞ্জিত সেন গেছিলেন। আপনার তখন ফিলিপিনে ছিল অনুষ্ঠানটা। তো তখন ছিল আপনার ওই যে কি বলে আপনার সন্ত্রাসের বিভিন্ন এয়ারপোর্টে গেলে জুতা খুলে, এটা খুলে, সেটা খুলে নানাভাবে চেক করতো। তো আপনার ফিলিপিন থেকে বাইরে আসছেন তারা, ইন্ডিয়ান পার্লামেন্টারি দল এবং ভারতীয় বাংলাদেশি দল চেকপোস্টে গেছে তারা, এরপরে যাবে অস্ট্রেলিয়া না কোন জায়গায় ছিল সেখানে। তো আপনার কাস্টমে আসার পরে সবাইকে বলছে বাংলাদেশে যে জুতা খুলে আপনার চেক করতে হবে। সবাই জুতা খুলে বাইরে চলে যাচ্ছে। সুরঞ্জিত দা দাঁড়ায় দেখতেছে যে এই যে কি কাণ্ড করতেছে। তো এমন সময় ডান পাশে আপনার ইন্ডিয়ান তখন ছিলেন সোমনাথ মুখোপাধ্যায়, ছিলেন অধ্যক্ষ আপনার পার্লামেন্টের। ওনার সাথে যখন তর্ক, উনি বলছেন আমার কেউ জুতা খুলে যাবে না, হ্যাঁ যাবে না, কারণ আমি দায়িত্ব নিয়ে আসছি, আমার দেশের দায়িত্ব। কোনো কিছু হয় যদি সেই আমার দেশই লাইবল হবে, আমি অধ্যক্ষ হিসেবে আছি, আমার কেউ জুতা খুলে যাবে না, আমার জুতা পায়ে দিয়ে যেতে হবে। তর্ক বিতর্কর পরে ছাইড়া দিল আপনার ইন্ডিয়ান সোমনাথের গ্রুপকে, আর বাংলাদেশের সবাই চলে গেল। 3-4 জন রয়েছিল, এইগুলারে নিয়ে পরে ওই জুতা না খুলে সুরঞ্জিত বাবু বাইরে আসলো। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপনার আত্মমর্যাদা বোধ। আজকে আপনার যদি আত্মমর্যাদা বোধ, একটা দেশের কি অবস্থায় আজকে পাকিস্তানের সাথে আপনি সম্পর্ক, যে আপনার 30 লক্ষ লোক শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বুল, আপনার তো কি আত্মমর্যাদা বোধ আছে? আত্মমর্যাদা বোধ থাকলে আজকে এই দেশের এই অবস্থা হইতো না, আজকে জামাত ইলেকশনে দাঁড়াইতে পারতো না। তো আমি এই দুই কিন্তু দলের দাদা, কারণের ওই যে উপরে আমি ওই খুলনা থেকে কিন্তু একজন সংখ্যালঘু কিন্তু একজন নির্বাচন করছেন জামাত থেকে। এটা তো ইয়ার সময় আপনার এটাও বিএনপি মেটিকুলাস ডিজাইনের অংশ। এটা কৃষ্ণ দাস এটা তো খুলনায় জামাতের লিডার। কৃষ্ণনন্দী মনে হয়।
এটা কৃষ্ণ বিএনপির নদী, মাঝেও কৃষ্ণ নদী। বিএনপির মাঝেও তো গয়েশ্বর রায় আছে, বুঝছেন না? এইটা এগুলা থাকে। আপনার ওই ইয়ের মধ্যে আছে, ইন্ডিয়াতে বিজেপির মধ্যে আছে, বিজেপির মন্ত্রী হয়েছিল না আপনার বহু মুসলমান আছে। একজন। তো এগুলা থাকে, এগুলা থাকবে এটা। তো সেটা বড় কথা। আমি যেটা লম্বা করতেছেন আমার কথাটা যে আমি এই দুই দল বা এই ইলেকশনে যে আসবে তাদের কাছে যেই আসুক আমি কোনো আশার ভরসা দিয়ে দেখি না, আমি প্রত্যাশাও করি না। আমি মনে করি শুরুতে যেটা বলছিলাম ওইখানে শওকত ভাই শেষে যেটা বলেছি যে আমি একটা ইলেকশন হোক, ইলেকশন হওয়ার পরে একটা গণতান্ত্রিক ধারা শুরু হোক, এরপরে যদি হয় তাইলে সেখানে মায়ের মার্কা করে একটা অবস্থার দাঁড়াবে গণতান্ত্রিক পরিবেশ আপনার এবং ধারা যদি আপনি দাঁড় না করাইতে পারেন তাইলে এই যে অবস্থা কোনো সময় ভালো হবে না। তো আমি সেই Correct. প্রত্যাশা দিয়ে দিকেই আছি। এটা এর বেশি আমি কিছু বলবো না। আর আপনি ইউনূসের শওকত ইউনূসের খুব গুণগান গাইছেন। আমি একটা কথা বলি, এই যে ইউনূস তো মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পক্ষেও ছিলেন না। উনি কোথায় ছিলেন আপনিও জানেন, আমিও জানি। আমার ভাগ্য একবার সৌভাগ্য হয়েছিল আপনার এটা যখন প্যালেস্টাইনের সাথে কয়েক বছর আগে একবার যখন হয়, এটা প্রতি বছরই তো বছরের শেষে একবার প্যালেস্টাইনের উপরই ইসরায়েল আক্রমণ করতো। তো প্যালেস্টাইনের আক্রমণ হিসাবে ওই সময়ে আমি 42nd স্ট্রিট আপনার থার্ড এভিনিউর এখানে আমার এক বন্ধুর দোকানের সামনে, এই ক্যান্ডি দোকানের সামনে দাঁড়াইয়ে দিছি। তখন দেখি ইউনূস সাহেব আসতেছে আপনার উনার মেয়ের সাথে, ওই সাবিয়ের থেকে উঠে আসছে উনি। তা আমি দাঁড়াইছি, উনি দেখে আমাকে দেখে উনি হাসছে। আমি চিনি না, জানি না, বাঙালি দেখে সম্ভবত আমাকে দাঁড়াই কাছে, কেমন আছেন, ভালো আছেন? তো আমি খুবই আগ্রহ নিয়ে কথা বললাম। তো কিছু কথাবার্তা 2-3 মিনিট কথা হয়েছে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনি তো শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন, তা আপনি তো কোনোদিন আমি দেখি নাই যে বাংলাদেশের যে পৃথিবীর কোথাও যে বিভিন্ন জায়গায় আপনার গণহত্যা, আপনার মানুষ হত্যা, এটা সেটা হচ্ছে। তো আপনি শান্তিতে যারা নোবেল পুরস্কার পায় তারা তো এটার বিরুদ্ধে তার প্রতিক্রিয়া জানায়, কিন্তু আপনি তো এই যে প্যালেস্টাইনে হচ্ছে, আপনার তো কোনো বাংলাদেশের ব্যাপারে তো দেখি নাই যে এই যে মুক্তিযুদ্ধের না, কিন্তু প্যালেস্টাইনের নিয়ে যে চলতেছে তাতেও তো দেখি নাই। উনি মুশকি আসতো, আইসা চলে গেল। হ্যাঁ, তো উনি তো কোনো সময় শান্তিতে নোবেল পুরস্কার শান্তিতে তো পান নাই। অশান্তির যে লোকগুলা, সেই অশান্তির লোকগুলা, সেই পেটুয়া লোকগুলোই তাকে শান্তির পুরস্কার দিছে। ওই যেভাবে আপনার ভেনেজুয়েলাতে ওই যে মহিলাকে দিছে না একটা অল্টারনেটিভ দাঁড় করার জন্য, তাকেও সেইভাবে ওই আপনার কি বলে আপনার এই কিল্টন আর তাকে দিছে। আসলে তো তার মানে শান্তির লোক না। তো যাই হোক, আমি লম্বা করব না। আমার ইলেকশনের ব্যাপারটা হলো, ইলেকশন আদৌ হবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। ইতিমধ্যে আমরা ইন্ডিয়ার যে আপনার তাদের যে লোকজন আপনার এই যে কূটনীতিকদের তাদের পরিবার নিয়ে নিচ্ছে, এগুলাতে নানান ইঙ্গিত দিচ্ছে যে আসলে ইলেকশনটা হবে কিনা। তারপরে ইতিমধ্যে আপনার যে মাইল মার্কা হচ্ছে যেটা, তারপরে আপনার নিজেদের দলের মধ্যে আপনি ইলেকশনে যে আপনি যাবেন, ইলেকশন হওয়ার পরে যে আপনি ভালো আশা করবেন, আপনি দেখেন তো এখন পর্যন্ত যেটা দেখা গেছে বোধহয় 85% 83% ইলেকশনে দাঁড়াইছে ওই আওয়ামী লীগের সময় যেগুলা আপনার ব্যবসায়ী এবং ফড়িয়া লোকগুলা যেগুলো থাকতো সেগুলাই দাঁড়াইছে। এবং আপনার এই কোন ইয়েতে 2-3 জন দাঁড়াইছে, নিজেরাই মায়ের মার্কা হচ্ছে। ফলে দেশের মধ্যে যে ইলেকশন হইলেই যে আমি ভালো কিছু আশা করব দেখবো, এটা আমি কোনো প্রত্যাশা করি না। আমি শেষ কথা হলো ইলেকশন হোক, যদি কোনোভাবে হয় এটা একটা খুশির ব্যাপার। আর যদি কোনো এর মধ্যে আবার ইউনূস সাহেবের কোনো মেটিকুলাস থাকে তাহলে তো আর কথা নাই, তাহলে তো আর আশার ভরসা সবই শেষ। সকলকে ধন্যবাদ, আপনাদের শওকত ভাই। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। জি, আপনাকে দিয়ে শেষ করবো একদম সংক্ষেপে। নির্বাচন, কোন বিষয়ে বলবো বলেন? ওই ইলেকশনটা মানে আসন্ন যে নির্বাচন, যে 12 আচ্ছা, তারিখ আপনাকে 12 বলি, এপ্রিল যে নির্বাচন হবে। ইলেকশন পৃথিবীতে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন হলো একটা বেস্ট প্রক্রিয়া।
যে সরকার বদলের গণতন্ত্রকে স্টাবলিশ করার জন্য নির্বাচন প্রয়োজন। ঠিক আছে, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ, এটা সারা বিশ্বের মানুষ জানে, বাংলাদেশের মানুষ তো জানেই যে বাংলাদেশের এটি 13তম ইলেকশন, রাইট, পার্লামেন্ট ইলেকশন। বাংলাদেশের এই পর্যন্ত যতগুলো ইলেকশন হয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সকলে অংশগ্রহণ করেছে। হয়তো কখনো কেউ করে নাই, কেউ বর্জন করছে, কেউ আংশিক অংশগ্রহণ করছে, কেউ পরাজিত হয়েছে, কেউ দিচ্ছে। মনে করেন জামাত বিএনপির সাথে ভোট করে 17 আসন পাইছে, আবার 96-এ জামাত ভোট করিয়া আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলনে গিয়া জামাত মাত্র 2 আসন পাইছে না। কিন্তু তার মানে এই নয় আওয়ামী লীগ ধরে ধরে জামাতকে ফিটি মারি ফেলায়নি। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে তো বেগম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচনও করেছে, মাত্র কোনো ভোটার ছিল না। ঠিক আছে, কই ডক্টর ইউনূস বা আজকের উপদেষ্টারা তো সেটা বলে না, কই আসিফ নজরুলরা তো সেটা বলে না। কিন্তু শেখ হাসিনা বিরুদ্ধে অভিযোগ যে শেখ হাসিনা দিনের ভোট রাতে করছে, আনফেয়ার ইলেকশন করছে। নো, হি নেভার ডিড ইট। তিনি 3টা নির্বাচন করে 2008-এর নির্বাচনে বিপুল ভোটে জয় হয়েছে আওয়ামী লীগ, রাইট, বিএনপিকে পরাজিত করে। 2014, 2018, 2024 এখানে 2000 সর্বশেষ ইলেকশনে বিএনপি অংশগ্রহণ করে নাই। মির্জা ফখরুল দিনের 12টা পর্যন্ত বলছে নির্বাচন সুস্থ হয়েছে, যখন ভোটে হারিয়ে যেতেছে বিকেলবেলা বলে যে নির্বাচন সুস্থ হয় নাই, আমরা বর্জন করলাম। এটা স্টেটমেন্ট দেয় নাই উনি। কই বাংলাদেশের শিক্ষিত জানোয়ার ওই ইডিয়েট গুলা এই কথা তো একবারও বলে না যে মির্জা ফখরুল, হ্যাঁ তুমি কিভাবে বললা যে আমি এই নির্বাচন মানি না, তোমরা কিভাবে তাহলে ইলেকশনে জয়েন করলে? বিএনপির 6 জন পার্লামেন্ট মেম্বার ভোটে জিতে নাই, পার্লামেন্টে আসে নাই, রুমিন ফারহানা পার্লামেন্টে আসে নাই। সো এখন বলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে দোষ দেওয়া হয়। আর বাংলাদেশের বিএনপি 2014 ইলেকশনে কি করেছে, যে চ্যালেঞ্জ ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না, যারা ভোট কেন্দ্রে আসবে তাদেরকে ফিটিয়ে মারা হবে। সুতরাং সেটা করছে তো, কিন্তু পারে নাই নির্বাচন ঠেকাইতে, রাইট। তারপরে 2001-এর ইলেকশনের কথা একটু স্মরণ করেই দিই। বিচারপতি লতিফুর রহমানকে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো হয়েছে, রাইট। সে লতিফুর রহমান কি করছে, সে শপথ গ্রহণ করার সাথে সাথে এখনো মঞ্চ ত্যাগ করে নাই, উনি 13 সচিবের বদলের নির্দেশ দিয়ে দিলেন। এরপরে কি করলেন, প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে সচিবালয় পর্যন্ত সারা বাংলাদেশে যত আওয়ামী লীগ সমর্থক কর্মকর্তা ছিল ওদেরকে বদলি করে জামাত বিএনপিকে প্রশাসনে ঢুকাইছে। এবং 2001 সালের নির্বাচনে কি হয়েছে, যেখানে আওয়ামী লীগ ভোটে গিয়ে লাইনে দাঁড়াইছে সেখানে গিয়ে ফিটানো হয়েছে, এবং আওয়ামী লীগ কর্মীদেরকে ফানিতে ডুবাইয়া আওয়ামী লীগ নেতা কর্মীদের ফানিতে ডুবাইয়া রাখা হয়েছে ভোট কেন্দ্রে আসার কারণে। আপনি জানেন যে কুমিল্লার ক্যাপ্টেন তাজ 96-তে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিল। ক্যাপ্টেন তাজের বাসায় মিলিটারি গিয়া বলে আসছে যে কেন্দ্রে বলে আসছে তার ওয়াইফকে যে তোমার হাজবেন্ডকে কালকে ভোট কেন্দ্রে যাতে বলতে না করবা, তো সে যদি ভোট কেন্দ্রে যায় তুমি সাদা শাড়ি পরতে হবে, তার মানে তুমি বিধবা হবে, বুঝছেন। এবং এ ঢাকার ধামরাইয়ে চট্টগ্রামের পটিয়াতে আমরা দেখেছি 110% ভোট কাস্ট হয়েছি, এবং ব্যালট পেপার ঢাকার রাস্তা পাওয়া গেছে 2001 সনের নির্বাচনে। এটি হলো আর কত এবার নির্বাচন নিয়ে যদি বলেন। হ্যাঁ বলেন তো। এবারও আমরা দেখব আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক সূতিকাগার। আওয়ামী লীগ এই দেশের জন্ম দিয়ে গেছে, জাতির পিতা জীবন যৌবনের 14টি বছর জেল খেটে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পাকিস্তানির বর্বরতার বিরুদ্ধে 24 বছর আন্দোলন করে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়ে গেছে। আর সে আওয়ামী লীগ এখন নির্বাচন করতে পারবে না, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ, ছাত্রলীগকে নিষিদ্ধ। এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে যেখানে পাও আওয়ামী লীগ করুক আবার না করুক ওদেরকে ফিটাইয়া এলাকা ছাড়া করবো অথবা জেলে ঢুকাবে। তো এই বর্বরতার মধ্যে কিসের ইলেকশন? আগে সরকারকে সভ্য হইতে হবে, সরকারকে মানুষ হইতে হবে। স্টিল গভর্নমেন্ট ইজ অ্যান এনিম্যাল। তারা গণতন্ত্র বুঝে না, তারা সভ্যতা বুঝে না, তারা শিষ্টাচার বুঝে না।
গভর্নমেন্ট কি বুঝে? আমরা তো দেখলাম যে 5ই অগাস্টের পরে বাংলাদেশে জিন্নার মৃত্যু দিবস পালন করে, সেখানে ঢাকাতে কিছু জানোয়ার, কিছু পাকিস্তানি বর্বর সেখানে জিন্নার মৃত্যু দিবস পালন করে এবং সেখানে উর্দু ভাষায় বক্তৃতা দেয়। দিস ইজ বাংলাদেশ। এই বাংলাদেশে ভোট, এই বাংলাদেশে ভোট করে পাকিস্তান বানানোর জন্য। এবং এই বাংলাদেশে কিছু বর্বর অশিক্ষিত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলে মেয়েরা আন্দোলন করেছে, তাদের ভাষা কি ছিল? আজকে আমার শওকত ভাই, আপনি শিক্ষিত মানুষ, আপনি আমার সিনিয়র হলো, আপনি এই দেশের একজন সম্ভ্রান্ত একজন মানুষ, তারপরে সুব্রত দা সহ আমাদের প্রজন্মের যারা আছে, আমরা কোনোদিন বা বাংলাদেশে কোনো মানুষ কোনো সিনিয়র লোকের সাথে রাস্তা খারাপ বেয়াদবি করেছে? কোনো মা বাপকে গালি দিয়েছে? কোনো শিক্ষার্থীকে গালি দিয়েছে? দেয় নাই। আজকে আমাদের আমাদের আন্দোলনকারীরা যারা ডক্টর ইউনূসকে অনুপ্রাণিত করেছে ক্ষমতা বসানোর জন্য, তাদের ব্যবহার কি ছিল? তাল গাছে কাউয়া, অমুকের মাছ সাউয়া। আজকে এটি আমাদের যা শুনতে হয়, ছি ছি জাতি, ছি ডক্টর ইউনূস, এটি কোন সভ্যতার দেশ? বলে তাল গাছে কাউয়া। ওই তারেক জিয়া লন্ডনে তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান দেয় এইভাবে সাউয়া মাউয়া কইয়া, বুঝছেন? তো আমরা কত অসভ্য, কত বর্বর, এই অসভ্যতা বর্বরতার বিরুদ্ধে আমরা কথা বলি না। মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েরা কি অশালীন ভাষায় গালিগালাজ করে, নিজের বডি দেখাইয়া অনেকটা উলঙ্গের মতো হইয়া এই যে প্রকাশ্যে দিবালোকে গালিগালাজ করে। আজকে আমার মায়েরা, আমার বোনেরা লজ্জিত হয়, আজকে মুখ দেখাতে পারে না, কিন্তু ওদের কাছে এগুলো কিচ্ছু না, ডক্টর ইউনূসের কাছে এগুলো কিচ্ছু না। সুতরাং যে দেশে এখন অশুভ একটি বর্বরতার রাষ্ট্রে পরিণত হয়েছে, যে রাষ্ট্রে মুক্তিযোদ্ধাদেরকে ধরে এনে গলায় জুতা পরানো হয়, যে রাষ্ট্রে মুক্তিযোদ্ধাদেরকে ধরে এনে জোতা দিয়ে পিটানো হয় মুক্তিযুদ্ধ করার দায়ী, সেই দেশে কিসের গণতন্ত্র আর কিসের ভোট? আগে মানুষ সভ্য হইতে হবে, এসব অপকর্মের বিচার হতে হবে। দেন কত বড় দৃষ্টতা, জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমার আপনার হৃদয়ের স্পন্দন, বাঙালির স্বাধীনতার ইতিহাসে শ্রেষ্ঠ পুরুষ বাঙালি শেখ মুজিবুর রহমানের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় হলের নাম পরিবর্তন করিয়া ও এক জঙ্গি সন্ত্রাসীর নেম প্লেট বসিয়ে দেওয়া হয়েছে। ওই হাদি কি শিখেছে আমাদেরকে স্লোগান দিয়া যে ও মুখে তাল গাছে কাউয়া, ও মুখের মা সাউয়া, দিস ইজ হাদি শিখিয়েছে। এবং আসিফ নজরুলের মতো শিক্ষিত লোকেরা ওই কথার কথা হাদিকে অনুপ্রেরণা মনে করে, ডক্টর ইউনূস তো মনে করেই। সুতরাং এই অশুভ বর্বরতা যতদিন এই দেশ থেকে দূরীভূত না হবে, কিসের ভোট, কিসের গণতন্ত্র? আগে আমাকে উই হ্যাভ টু বি সিভিলাইজড। ইফ উই আর বিং আনসিভিলাইজড এন্ড বারবারিয়ান, দেয়ার ইজ নো ডেমোক্রেসি, দেয়ার ইজ নো ইলেকশন। এখন কি হবে? ভোট করবে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে ফিটিয়ে, আওয়ামী লীগকে অ্যারেস্ট করিয়া, আওয়ামী লীগের শিল্পমন্ত্রী মিস্টার হুমায়ুন ব্রাহ্মণবাড়িয়ার, তাকে চিকিৎসা দেওয়া হয় নাই, সে মারা গেছে কারাগারে, কিন্তু হাতের মধ্যে তার শিকল বাঁধা। দিস ইজ সভ্যতা, দিস ইজ ডেমোক্রেসি। আর কত শুনবেন? আর কত বললে এই বলা শেষ হবে না। জি, অনেক ধন্যবাদ। আবার আমরা শেষ করব। দাদা আমি শেষমেশ একটা কথা বলি, জি জি এক মিনিট। জি দাদা। আমি দাদা এক সেকেন্ড, ভোটের মধ্যে কি ঢুকাইলো? ওকে, ভোট আপনারা করেন আপনাদের ওয়ে, হ্যাঁ এবং না। হোয়াট ইজ দিস? হ্যাঁ মানে কি? হ্যাঁ মানে হলো আপনারা সংস্কার করবেন। সংস্কার মানে কি? আমার 72-এর সংবিধান বাতিল করে দিবেন, দিস ইজ নাথিং। আমার মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিবেন, আমার নির্বাচন কমিশন ধ্বংস করে দিবেন, আমার বিচার ব্যবস্থা ধ্বংস করে দিবেন, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে দিবেন, বাংলাদেশকে একটি পাকিস্তান বানাবেন। দিস ইজ রিফরমেশন। আলী রিয়াজ, হু ইজ আলী রিয়াজ? সে তো মার্কিন নাগরিক, সে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল। আজকে তার পরামর্শে ডক্টর ইউনূস সাহেবের মতো ভদ্রলোক আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে সংস্কারের নামে ধ্বংস করে দিছে। ১.৫ বছরে কি সংস্কার করেছেন? কোন সংস্কার করতে পেরেছেন? ইউ ক্যান ডিড নাথিং। সুতরাং যেখানে বাংলাদেশের আত্মসামাজিক মান মর্যাদা, সন্ত্রাস, রাজধানী ডাকাতি, গুন্ডামি, স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ও মাই গড, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশের সেরা শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কলার চেপে ধরিয়া নাকে ঘুষি মারিয়া তাকে তার চেয়ার থেকে বের করে দেওয়া হয়। ইভেনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা পর্যন্ত, ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিসি ডক্টর ইয়াহিয়া আক্তার আমারও শিক্ষক,
আমি যখন অনার্স ফাইনাল ইয়ারে ডক্টর ইয়াহিয়া আক্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাশ করি, চিটাগাং ইউনিভার্সিটি টিচার হিসেবে জয়েন করেছে, বুঝছেন? উনি এখন বিসি হয়েছেন চট্টগ্রাম উনি যখন বলছে যে ছাত্র শিবিরের ছেলেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর যখন আক্রমণ করে, তখন তারা বিসিকে ধমকায়, বলে আপনি আপনার যোগ্যতা বলে বিসি হন নাই, আপনাকে আমরা নিয়োগ দিয়েছি। যদি একটা বিশ্ববিদ্যালয়ে এইভাবে বর্বরতা চলে, একটা স্কুলের শিক্ষকের উপর বর্বরতা চলে, হ্যাঁ, একটা দেশের বিদ্যাপীঠে সচিবালয়ে কৃষ্টি কালচার যেখানে এত বর্বরতা, এটাকে একটা দেশ বলা যায় না, এটাকে একটা সিভিলাইজেশন বলা যায় না। সুতরাং যে দেশে সিভিলাইজেশন নাই, যেখানে সভ্যতা নাই, যে দেশে সমাজ নাই, যে আছে শুধু বর্বরতা, আছে শুধু বেয়াদুপি, অকথ্য ভাষায় গালিগালাজ, আওয়ামী লীগকে বিশেষ করি, শুধু আওয়ামী লীগকে অকথ্য ভাষায় গালিগালাজ। আজকে আপনি দেখেন নির্বাচনে বক্তব্য কি, আওয়ামী লীগের বক্তব্য শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা কি করবে সেটা তো বলে না, দেশে কি করা উচিত সেটা তো বলে না, দে ওয়ান্ট টু ড্যামেজ আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগকে ড্যামেজ করা, আওয়ামী লীগকে প্রতিহত করা, আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা মানে কি তাদের ব্যক্তিগত শত্রুতা। তারা প্রমাণ করে দেখ না একবার, তারা দে প্রুভ যে ডক্টর ইউনূস সাহেব তো ক্ষমতায় আসছেন কয়েকদিন আগে, এই যে বিএনপি ক্ষমতায় ছিল, হোয়াট দে ডিড ফর দ্য কান্ট্রি, হোয়াট দে ডিড ফর দ্য কান্ট্রি। বেগম খালেদা দিয়ে কি করছেন, যে তত্ত্বাবধায়ক সরকার নিজের দলের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি কে এম হাসানকে, শুনেন এটা শুনেন, কে এম হাসানকে প্রধান তত্ত্বাবধায়ক সরকার বানানোর জন্য বিচারপতির বয়স 55 থেকে 60 বছর করেছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারকে তো নষ্ট করছে বেগম খালেদা জিয়া, বাট নোবডি সে দিস। এ হলে আমাদের সুশীল, এ হলে আমাদের আনসিভিলাইজড, অশিক্ষিত বর্বর শিক্ষিত সমাজ, সুশীল সমাজ। দে নেভার টেল দ্য ট্রুথ, এভরিবডি ইজ দ্য লায়ার, এভরিবডি ইজ দ্য দালাল অফ পাকিস্তান। সুতরাং এই দেশে এই ঝঞ্ঝাল যতদিন মুক্ত না হবে, এই দেশে কোনো নির্বাচন হবে না। আজকে দেখেন না, ওই যে শেরপুরে জামাতের সেক্রেটারিকে কিল করা হয়েছে, জামাতের সেক্রেটারিকে কিল করা হয়েছে, অথচ জামাত এখন রুলিং, জামাত এখন বাংলাদেশের রাজনীতির বেহান্ডে এখন নিয়ন্ত্রণ করে, অথচ তাদের সেক্রেটারিকে প্রকাশ্যে দিবে লোকে খুন করা হয়েছে। কই কোনো বিচার হয়েছে? কাউকে ধরছে? আরেক আশ্চর্য, সেনাবাহিনী, সেনাবাহিনী তো একটা ইউনূসের না, বিএনপির না, আওয়ামী লীগের না, সেনাবাহিনী এই দেশের প্যাট্রিয়টিক একটা বাহিনী। আর সেই সেনাবাহিনী সামনে দাঁড়িয়ে গুন্ডারা গুন্ডামি করে, আর সেনাবাহিনী চুপ করে দাঁড়িয়ে থাকে, মনে হয় যেন এই দেশ তাদের না, মনে হয় যেন তারা পাকিস্তানের সেনাবাহিনী, আর পাকিস্তানি গুন্ডারা এই দেশে সন্ত্রাস করে, আর তারা তাকিয়ে তাকিয়ে দেখছে। ওই ব্লাডি সেনাবাহিনীকে ব্যান করে ফেলা উচিত। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ শওকত ভাই, আই এম দাদা। সরি, আমি আপনাকে রেসপেক্ট করি, খুব দুঃখ বেদনা থেকে এই কথাগুলো বলেছি। না বুঝছি একটা না, একটা ঠিকই যদি আছে। মিথ্যা হয় আপনি আমাকে বলিয়েন, আজাদ তুমি মিথ্যা কথা বলো। না না, ঠিক আছে। বিষয়টা হলো এখানে আজাদ ভাই, এই দোষটা আমাদের সেলিম ভাই, এই যে 15 মাস আজকে যে ঝাড়িটা দিলেন আজাদ ভাই, জি 15 মাসের ঝাড়ি একদিন দিলে কি হয়? 15 বার আসা উচিত ছিল সেলিম ভাই, কিন্তু এই দোষটা সেলিম ভাই। সুব্রত দাদা কোন একবার রকম একবার কন্ট্রোল করে একবার গেছে। 15 মাসের কথা কওয়া যায়। আপনাকে 1 মিনিট লাস্টে দেওয়া হবে স্যার। তো দাদা বিষয়টা হচ্ছে, দাদাকে আমি একটু বলো। দেন, বলি, দাদা একটু শেষ করুক। হ্যাঁ, হ্যাঁ বলবো? সুব্রত দা, জি। হ্যাঁ বলেন হ্যাঁ, সুব্রত না তাই আমি যে বলুন। কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে আহ, এই দেশটা, বাংলাদেশটা 9 মাসের আপনার সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশটা আমরা আমরা পাই, এবং এর পিছনে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটা হয়েছে। এই 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 যে আপনার তিক্ত অভিজ্ঞতা দেশের মানুষের এবং যে ইতিহাস, এটাই দেশের মানুষ ভুলার কোনো কথা না। ফলে এখানে যে আজকে জামাত সামনে আসছে, বিএনপি সামনে আসছে, যে জামাত আর বিএনপির মধ্যে তফাৎটা কি? এই জামাতকে নিয়েই তো বিএনপি গঠিত হয়েছিল, যে জিয়া করছিলেন। তারপরে খালেদা জিয়া তো তাদেরকে নিয়ে সরকারও করলেন। আজকে দুই দলের মধ্যে লাগছে ক্ষমতার নেওয়া, এটা লাগবে এটা থাকবে না, তাদের মধ্যে কোনো আদর্শ নয়। দাদা আমরা মুক্তিযুদ্ধটা হয়েছে একটা আদর্শ নিয়ে, এবং আদর্শের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে, এবং এই আদর্শতা
আজকে হোক কাল হোক, আমি আজাদ ভাই বা আরো আপনি শওকত ভাই দেখবেন, নাও দেখতে পারি, কিন্তু এই আদর্শের উত্থান হবে, এই অন্ধকার থাকবে না। এটা হবে এই যে অন্ধকারের যে শক্তি যেটা সামনে আসছে, এটা টিকবে না, এটা থাকবে না। আজকে যতই শক্তি থাক না কেন, ওই ইতিহাসের যে গতিতে আগাবে, এই ইয়েটা থাকবে না। দাদা এইটাই দাদা আপনাকে সংক্ষেপে একটা কথা বলি। ইয়া শওকত ভাই, শওকত ভাই আছেন? আমি আছি। হ্যাঁ, আপনার সাথে তো স্যারের অবশ্য কথা হয়, যোগাযোগ হয়, যে আপনি তো হয়তো কখনো যদি সুযোগ পান বা আমার কাছে লিখা পাঠাইয়া ইমেল পাঠাইয়া বলতে পারেন যে স্যার আপনি পারেন, এখন আপনি পাওয়ারে, ইউ ক্যান ডু সামথিং ফর দিস কান্ট্রি, বিকজ দীর্ঘ ৫৫ বছরে অনেক হয়েছে। আমি আমার দলের কথা, আমি আমাদের দল তুলসী পাতা দোয়া সেটা আমি বলবো না। আমাদের আমাদের যথেষ্ট ভুল আছে, পরিকল্পনা ভুল আছে, চিন্তা চেতনা ভুল আছে, ঠিক আছে না? বিএনপিও ভুল করেছে, বিএনপি ভুল করেছে বিদায় কিছু কাউন্টার দেওয়ার জন্য আওয়ামী লীগ ভুল করছে, বাধ্য হয়েছে, ঠিক আছে না? আপনি যদি বঙ্গবন্ধু জন্মদিনে কেক কাটেন, তখন আওয়ামী লীগ গালি দিবে না? আপনি বলেন তো শওকত ভাই। যদি না না, এটা স্বাভাবিক। এটা আপনি যেটা বলছেন, আমি একটা কথা বলি আজাদ ভাই, আপনি যে কথাটা বলছেন, তার আগে একটা কথা, আমি ছোট্ট একটা ডকুমেন্ট আমার হাতে এই এই মাত্র পেলাম, যে এই বইটা কিন্তু, এই যে দেখেন খালিদ ভাই, দেখা যাচ্ছে লেখা আছে বাংলাদেশ নিউজ হ্যাঁ দেখা লেটার। যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা কিন্তু ডক্টর শামসুল বারী, একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, এবং স্যার নিজে এটা এডিট করেছেন এবং লিখেছেন। এটা শুরু হয়েছে আপনার মে মাস থেকে, মে 17, 1971 থেকে। এখানে উনি ভেন্ডারবিল্ট ইউনিভার্সিটি যখন পড়তেন, তখন আবুল মাল মুহিত, নিউ ইয়র্কের খন্দকার আলমগীর, ইউনুস স্যার, এরা সবাই মিলে, আরো ছিল বাংলাদেশ লীগ অফ আমেরিকার সত্যসায়। এটা এটা একটা ঐতিহাসিক সত্য। মুক্তিযুদ্ধের ইনুস স্যার সপক্ষে, ছিলেন কিনা এটা 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 না 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 এটা না না, রাখেন আপনি। উনি উঠে শেষ উনি করুক ছিলেন শুধু না, শওকত ভাই। এডওয়ার্ড এম কেনেডি, যে বাংলাদেশে যায় এবং ভারতে যায় শরণার্থীদের দেখার জন্য। এই তখন থেকে কেনেডি ফ্যামিলির সাথে স্যারের উঠা বসা বা পরিচয় হয়, বিকজ অফ দিস 1971। এবং স্যারের এই এই গ্রন্থ দেখবেন আপনি, এটা মুক্তিযুদ্ধ সংসদ থেকেও নিতে পারবেন, এই বাংলাদেশ নিউজ লেটার। এখানে প্রত্যেক সপ্তাহে তারা যেটা করেছেন, এবং আবুল মাল মুহিত সাহেব, এবং উনি খুবই ক্লোজ ছিলেন। উনি কিন্তু পাকিস্তানের এম্বাসিতে ছিলেন। উনি অপটেড ফর ইন্ডিপেন্ডেন্স ইন 1970। মুহিত সাহেবের এই ক্রেডিটটা আমাদের দিতে হবে। বিষয়টা আমরা যদি এইভাবে যাই, শোনেন, 71 সালের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করার তো প্রশ্ন ওঠে না, কারণই না। আপনারা যে যাই বলেন না কেন, ইনক্লুডিং জামাত, তারা ক্ষমতায় আসলেও প্রশ্ন উঠবে না, এবং এটা আমরা সহ্য করব না কেউ। সেটা আমাদের ভিতরেই থাকবে, কারণ সোজা সিম্পল একটা ফ্যাক্টর, আপনি 71 সাল যদি বাদ দেন, তাহলে আপনার কিন্তু কিছুই থাকে না, তাই না আজাদ ভাই? যে আপনার অবশ্যই, কিছুই থাকলো না। হ্যাঁ 24শে জুলাই কার পরে করবেন? চিন্তা 5ই করেন। আগস্ট কার উপরে করবেন? শওকত আমার ভাই, 71 যদি না এই থাকে। ঘটনাটা ঘটার পরে পাকিস্তানের প্রাইম মিনিস্টার কি বলছিল? কথা তখন বলুক, কি তাতে বলছিল আমাদের সারা বলো? দুনিয়ার লোক এক একজন এক কথা বলছে, তাতে কি হয়েছে? এতে কি যায় আসে না। দেশটা আমাদের, আমি যেটা মনে যায় করি, আসে না দাদা, না, এটাই আমাদের আমাদের কথা হচ্ছে, আমি যেটা মনে করি, জি যে আমরা পরস্পর যদি মুখোমুখি এইভাবে দাঁড়িয়ে থাকি, আওয়ামী লীগের নিজস্ব তারা যেটা চিন্তা করছে, তাদের দলীয় রাজনীতি থাকতে পারে, নাথিং রং। জনগণ বিচার করবে যে তারা কি করেছে, কি বিচার, কি হবে না হবে, ভবিষ্যতে তাদের এজেন্ডা কি। এটা রাইট, জনগণের পক্ষে ছেড়ে দিতে হলে আপনাকে কিন্তু তাদের ভোটে অংশগ্রহণ করা দিতে হবে। এবং আমি অবশ্যই, হ্যাঁ রাইট। সবসময় এটা বলেছি যে নাথিং রং ভাই। আমরা দেখেছি আজাদ ভাই, পাকিস্তান মুসলিম লীগের 71 সালের পরে কি আর আপনি নাম শুনেছেন? বলেন হ্যাঁ তো। না চলে গেছে ফর এভার। এটা ওরা বিলীন হয়ে বলতো ওরা বিলীন। পাকিস্তানের, জিন্নাহর প্রতিষ্ঠাতা। আরে ভাই, আমরা যদি কায়েদে আজমকে না বলতাম কায়েদে আজম, মোহাম্মদ আলী জিন্নাহ, তাহলে আমাদের স্যাররা আমাদের ধরে পিটাতো। এই কায়েদে আজম বললেন না কেন, মোহাম্মদ আলী জিন্নাহ বললে কেন? দেখেন এই অবস্থা। আর রাইট, 70 সালের নির্বাচনে কি হলো? এখন যদি বন্ধ করে দেওয়া হতো মুসলিম লীগ নামে কোন পলিটিশিয়ান, যেহেতু আইয়ুব খান অন্যায় করেছে মুসলিম লীগের পক্ষ হয়ে, তাহলে কিন্তু আরো খারাপ হতো। এখন আওয়ামী লীগের জন্য আমি যেটা মনে করি, যে তাদের যে কোনো ফর্ম হয়ে তাদের ইলেকশনে আসা উচিত। শেখ হাসিনা বয়স হয়েছে, উনি চলে যাবেন, একটা নির্দেশনা
তিনি যতই অপরাধী যা কি বলা হোক না কেন, দলের জন্য একটা নির্দেশনা দিলে এটা কিন্তু তার লেগেছে হবে যে আমরা কোনো যুদ্ধ করব না। আমাদের মানুষগুলো দেশপ্রেমিক, হয়তো উত্তেজিত বিভিন্ন কারণে হয়েছে, তরুণ সম্প্রদায়ের লোক ঠিক আছে, হয়েছে, এটা হতেই পারে। অনেক ভালো কাজও করেছেন তিনি। আমি ইকোনমিস্ট মানুষ, আমার সত্যি কথা বলতে হবে, আমি যা হাতে ধরবো সেটা তো অবিশ্বাস করতে পারবো না। Right. অনেক ভালো কাজ করেছেন, ভালো কাজ করতে যে ভুল হয়েছে সেখানে বিভিন্ন রকম মানবিক পর্যায়ে আসছে, কিন্তু দেশের মানুষ তো তিনি আমাদের, Right. তাই না? তো আমাদের বাকি যারা আছে তারা এইটা আছে, জামাত আগে চিন্তা পরিহার করেছেন, অলি ভাইয়ের মতো, কর্নেল অলি আমাদের মতো লোক এসে গেছে। জামাত পাকিস্তান বাংলাদেশ বিশ্বাস করেন, এই কথাটা বলা ভুল। তারা পাকিস্তানের সাথে বন্ধুত্ব হয়তো চাই, বাংলাদেশের সাথে। কিন্তু মনে রাখবেন, জামাতের 15 জন ডেলিগেট মতিউর রহমান নিজামীর নেতৃত্বে আদভানির সাথে আজ থেকে 20 বছর আগে, আদভানির সাথে ইন্ডিয়ান, যে আপনি যদি বিজেপির ফাউন্ডার বলেন, আদভানির সাথে তারা মিটিং করে আসছে, এবং এই মিটিং এর কথা জীবনে তারা কখনো বললো না মিটিং এ আলোচনা কি হয়েছিল। তো আমার কথা হচ্ছে যে আমরা সবাইকে অ্যাকোমোডেট করব, জনগণকে নিয়ে যেতে হবে, কিন্তু আমাদের যে 71-এর স্বাধীনতা যুদ্ধ এবং ভারতের সহযোগিতার কথা আমরা মনে রাখবো। কিন্তু অবশ্যই, তার অর্থ এ অবশ্যই। না, হ্যাঁ, তার অর্থ না এ না, না যে কিন্তু আমার দেশটাকে গিলে ফেলো। শওকত ভাই এখানে আপনি যে কথাটা বলছেন যে ওই যে আদনানির বিয়েতে গেছেন, তারপরে আমরা সবার সাথে এই অনেক সব আগে। বুইলা যাবো বা একমত হয়ে থাকবো। আমি ডেফিনেটলি আমি বলবো, আমি ওই যে আপনি কথাটা বললেন এইভাবে, ওই যে জামাত যেটা বলতো না, যে এতদিন পরে স্বাধীনতার 30 বছর পরে এখন এখন স্বাধীনতার পক্ষে বিপক্ষের শক্তি কথা নিয়ে এখন তোলা ঠিক না। আপনার কথাটা ঠিক আমি সেইভাবে আমি বলেন। একটা কথা আজকে বলি না না, দাদা। আমি শেষ হ্যাঁ, করি। আজকে আজকে জামাত যদি বলতো যে আমরা 71-এ আমরা এটা ভুল করছি, এটি হ্যাঁ। আমরা জনগণের কাছে আমরা ক্ষমা চাই, তাহলে কথা ছিল না আজ আমার তো পর্যন্ত। মনে হয় এই বহুবার যে বলেছে ইলেকশন তারা, সেটা তো বলে না তারা, তাহলে বহুবার আপনি তারা কিভাবে বলেছে। বলেন যে আমরা এখন আপনি মনে করেন দাদা, আমি মিলেমিশে আপনার থাকবো? কথার একটা জবাব দিই, যে না, পর্যায়ে আমি এখন এভাবে তো যাচ্ছে। মিলেমিশে থাকতে পারি না। না 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 না, রাখেন, কেন হবে না? এটা আমাদের মানুষ, তারা পাল্টা অভিযোগ অবশ্যই। করে, বহু না না, রকম কথা আছে। আপনি যেভাবে কিন্তু বলছেন আমার আমাদের কথা মানুষ, হচ্ছে, যদি মনে করেন আমার এখন কাছে কিন্তু ইলেকশন, আমাদের মানুষ না। দাদা আমার দাদা কাছে রাখেন, আপনি যেভাবে না বলছেন এত যে এত জামাত এরা বললে আমাদের হবে না। মানুষ, তাহলে আপনি আপনার যদি সাথে এটা গণতন্ত্রে নিয়ে তর্ক হয় শোনেন, না। খালি তর্ক করলে তো হবে না। এইবার যদি তারা ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী যদি হয়, আপনি কি করবেন? তাদের বিরুদ্ধে আপনি জিহাদ ঘোষণা করবেন? আপনার ডেফিনেটলি কি করবো। ইচ্ছে তো না? হ্যাঁ, আপনি জিহাদ ডেফিনেটলি ঘোষণা করবো। করবেন? হ্যাঁ, নো, করবো না কেন? এই তো। করবো তো, তাহলে করা আপনি তো হচ্ছে তো। গৃহযুদ্ধের দিকে এগিয়ে করা, গেলেন। আপনি শুনেন, করা গণতান্ত্রিক হচ্ছে তো। চিন্তা, আমি বলি এই আপনি যে জনগণের রায়কে তো বিশ্বাস শওকত ভাই, করলেন না দাদা। এই ঘটনার পরে এখন এই যে এখন তো তারা ক্ষমতায় এবং তাদের সবাই মিলেই তো ক্ষমতায়। আজকে আজকে এই অবস্থা, এবং যা ডাকসুতে সে আপনার কি বলে শিবির ক্ষমতায়, সেই অবস্থায় আপনার আপনার নিজামীর, তারপরে গোলাম আজমের গলায় জুতা দেওয়া হচ্ছে, জুতা পিটা করা ভাই হচ্ছে, ভাই, এইগুলা এটা তো এত ঘটতেছে। বললি তো এটা হবে না। এটা বিষয়টা হচ্ছে, এক মাঘে এক শেখ মাঘে হাসিনা, এক শীত। শোনেন, শেখ হাসিনার সাথে জামাতের খুব বন্ধুত্ব ছিল, বিএনপির সাথে বন্ধুত্ব ছিল, সব রাষ্ট্র গঠনে পরিচালনা ছিল, কোন কোন ক্ষেত্রে তারা মন্ত্রীও হয়ে গেছে। আজকে তারা যদি ক্ষমতায় আসে, আর আপনি যদি জিহাদ ঘোষণা করেন, গণতান্ত্রিক রায় যদি ঠিক মতো হয়, তারা আমি ক্ষমতায় আসে, গণতান্ত্রিক ওয়েতেই আপনি আমি তাদেরকে ইয়ে নিপাত করবো। করে ছাড়বেন? এটা কি ধরনের কথা হলো? আমি না না, গণতন্ত্রের জিনিস, গণতান্ত্রিক ওয়েতে করবো। যা হোক, এই যে বললাম না আগে, যে শওকত ভাই, ইলেকশনে আসুক, হ্যাঁ, ইলেকশনে তো যদি এইটা গণতান্ত্রিক এইটা পরিবেশ বললে হবে না। হয়, সেই এইটা তারা গণতান্ত্রিক যদি, ওয়েতেই আন্দোলন হবে। মানুষ যদি গ্রহণ করে তাদের চিন্তা ভাবনা, ক্ষমতায় যেও তারা আবারও বলতে পারে। আমি যতদূর জানি যে তারা মাপ চেয়েছে প্রতি বছর একবার করে, তো সেটা আলাদা কথা। শওকত আমি ভাই, যেটা বলছি না, যে আমাদের আপনার সাথে দেশটাকে, আপনার সাথে আমাদের, একমত হইতে পারলাম না না শওকত না ভাই। ঠিক আপনি যে আছে, কথাগুলা মেনি থ্যাঙ্কস। বলছেন যে একমত কয়েকবার না হওয়ার, করছে, না হলে আরো কতবার আমি মাপ খুঁজে চাইছে, না। এই একমত কথাগুলো হলেই আপনি তো, জামাতের না না পক্ষে এই দাদা, কথাগুলো বলছেন। আমি যদি আপনার সাথে 100% একমত হই, তাহলে আমাদের সেলিম ভাই টকশোর বলে তো কিছু থাকে না। এখানে আপনি একাই আসবেন বা আমি একা আসবো, সুতরাং তখন একটা ঝামেলা হয়ে যাবে। আমার সেলিম কথাও ভাই তো জন্য আপনার সাথে বিপদে মিলিয়ে যাবে, এমন তো কথা না। দাঁড়াবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি জিহাদ করেন, অসুবিধা নাই, কিন্তু আমরা জনগণের রায়টাকে মেনে শওকত নেবেন। ভাই, আমরা শেষ শওকত করতে ভাই, আমি আমি মনে হয় শওকত ভাই, বেশি, আমাদের অনেক সময় আমি হয়ে গেছে সেলিম জি, ভাই, হ্যাঁ, এগুলো আমি দুইটা আমরা বলতে শেষ করি। চাইছিলাম। শোনেন, না, একটা আপনার লাস্ট আপনার লাইন আমরা কথা আপনার বলি। দাদা একটু আপনার দাঁড়ান, আমরা এক মিনিট। আমরা কেউ শওকত ভাই, আপনার কাউকে, শেষের কথাগুলা প্রতিবাদ রাখলাম, যে না, জামাত প্রতিবাদ করার অধিকার আপনার আছে।
হ্যাঁ, আপনার প্রতিবাদ করার অধিকার আছে, আর আমার বক্তব্য দেওয়ার অধিকার আমার মতো আছে। ডেফিনেটলি কিন্তু ডেফিনেটলি আমার আছে। কথা হচ্ছে আর যে আমরা আমি যদি এইভাবে একটা, আপনি বারবার বাধা দিলি তো দাদা, আপনি তো প্রতিবাদই করলেন না, শুধু আমি তো আপনার প্রতিবাদ তো অ্যাকসেপ্ট করছি। আমার ওকে, কথা ঠিক হচ্ছে আছে। যে দেশটাকে সুন্দর করে গড়তে হলে আমাদের সব ধরনের মানুষের প্রয়োজন আছে। রাইট আমরা রাইট সবাই মিলে, অনেক আমরা দিস ইজ আওয়ার চেষ্টা প্রমিস ল্যান্ড, এই ল্যান্ডটাকে টিকিয়ে রাখার জন্য মাত্র 55,000 বর্গ মাইল, যে কথা বলি আমি, সমগ্র যুক্তরাষ্ট্রের অর্ধেক লোক সংখ্যা এই সামান্য ভূখণ্ডে বাস করে, তাই না? এই যে দেখেন ট্রাম্প, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ট্রাম্প যে অনাচার অত্যাচার করছে কি হবে, আমি বলেছি অত্যাচার আরো বাড়বে। তো আপনারা বাংলাদেশে কোনো জমি জমা সব বিক্রি করবেন না, আমি ওপেনলি বলেছি যে খবরদার, কিপ দ্য এক্সিট ওপেন। তার মানে আমাদের প্রমিস ল্যান্ড বাংলাদেশকে ভালোবাসতে হবে, নো ম্যাটার আমরা কোথায় থাকি। এটা ভুল ভ্রান্তি হবে, যারা ক্ষমতায় যায় তাদের ভুল হবে, কিন্তু আবার এই রাজনৈতিক চিন্তা ভাবনার ভিতর দিয়ে গত 53 বছরে কিন্তু আমরা অনেক এগিয়ে গেছি। রাইট আজাদ ভাই, এটা আপনার দেখতে হবে, আমরা কিন্তু একেবারে ছোট না। রাইট আপনি $475 বিলিয়ন জিডিপি আমাদের টোটাল, হ্যাঁ এতে এরশাদের ক্রেডিট আছে, শেখ সাহেবের ক্রেডিট আছে, এরশাদের আছে, জিয়া রহমানের আছে, খালেদা জিয়ার আছে, হাসিনারও আছে। আপনি অস্বীকার করবেন কি করে? সেটাই আমরা তো সেটাই কিছুতে এগিয়ে তো গেছি ভাই, অবশ্যই এই অবশ্যই এগিয়ে গেছে। এই জিনিসটা আছে। ও তা ও আমরা এটা ও মনে ও রেখেই যেন শওকত আমরা ভাই, শওকত ভাই, আমরা চলি। আমি বলি আমরা কিন্তু খুব কাছাকাছি এসে গেছি, যদি আমাদের চিন্তা চেতনার একটু পরিবর্তন আমরা করতে পারি। পরিবর্তন করতে হবে, আর হবে না কেন? হ্যাঁ একটা জিনিস হলো কি জানেন, আমরা কিন্তু দুটো দলই জাতীয়তাবাদী রাজনীতি করি, একটা বাঙালি জাতীয়তাবাদ, একটা বাংলাদেশি জাতীয়তাবাদ। রাইট, এবং দুটাই এই জাতীয়তাবাদ। হ্যাঁ জাতীয়তাবাদের এক লাইন ডেফিনেশন আমি 1000 বার বলেছি, হ্যাঁ রাইট এক লাইন ডেফিনেশন দুই পার্টির একই কথা, সেটা হলো অর্থনীতি, যা আমার দেশের বা কালচারাল, যে আমার দেশে যা কিছু ভালো আমি এটাই নিয়ে সুখী থাকবো এবং এর জন্য আমি গর্বিত, এটাই রাইট এক রাইট। লাইন জাতীয়তাবাদী আমরা ডেফিনেশন, চেষ্টা করবো এখন তো শওকত খুব ভাই, কিছু বেশি শওকত না। ভাই, বাংলাদেশকে এই মুহূর্তে আপনি ডক্টর ইউনূসও কিছু মানে একদম সবকিছু ফিরিয়ে আনতে পারবে না, বা অন্য না কেউ পারবে না, না কিন্তু না না, অসম্ভব, কেউ পারবে না। কিন্তু একটা জিনিস সুযোগ আছে। এই যে আমার একজন পলিটিক্যাল কনসাস মানুষ হিসাবে আমার একটা সাজেশন, যে ওকে, যা হয়েছে 14 মাসে ইজ এনাফ। ওকে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য যা যা দরকার, পুলিশ, মিলিটারি, বিডিআর, বিজিপি মাঠে নামাও, আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নিরপেক্ষ করো, আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দাও। ওকে, ডোন্ট বদার এনিবডি টু আওয়ামী লীগ। ওকে, আওয়ামী লীগ এই দেশের মানুষের অংশ, এই দেশের মাটি ও মানুষের সাথে এই দেশের আওয়ামী লীগের সম্পৃক্ততা। আমরা যা করেছি এনাফ, আওয়ামী লীগ এদেশে নির্বাচন করবে, তোমরাও নির্বাচন করো। আমি একটা ক্রেডিবল এবং ইনক্লুসিভ নির্বাচন করব, যে ক্ষমতা আসে আই উইল গো ব্যাক, দেন ইউ না কন্ট্রোল আমি দ্য। তো তাই না, না আমি সেটাই বলছি, যে দেখেন 70 সালের নির্বাচনে হ্যাঁ চিরকালের মতো মুসলিম লীগ চলে গেল। আপনি জাতীয় পার্টির কি দুরবস্থা দেখেন তো। চিন্তা সবার করো। ধারণা যে জাতীয় পার্টি নতুন নব্য আওয়ামী লীগ, আজকে জাতীয় পার্টির কি অবস্থা। আমরা জি, যদি একটু আমরা চেষ্টা সহনশীল করবো। হয়ে তখন তো আওয়ামী অনেক লীগকে ধন্যবাদ। নির্বাচনে দিতাম, তাহলে আমাদের বেশি হুম, ক্ষতি হতো জি, না। আমাদের অনেক হাওবার। বিষয়। তো জি, সেলিম ভাই অনেক গপ্প আমরা হয়ে শেষ গেল, করবো। আসলে এটা ডক্টর টক শো হলো শওকত না। আলী পরে শামসুদ্দিন কথা হবে, এবং খুদা হাফেজ। জীবিত আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন এবং ভবিষ্যৎ দেখবেন সবাইকে ধন্যবাদ দাদা। অসংখ্য ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, দাদা সুস্থ মাঝে থাকবেন। মাঝে একটু দরকার ধন্যবাদ। আছে ভাই, আমাদেরকে আপনাকে কথা অসংখ্য বলার। ধন্যবাদ। না না, দর্শক তাই শ্রোতা, শওকত ভাই।